স্বাগতম বন্ধুরা, আমি শুভদীপ, আর আজ নিয়ে এসেছি এমন এক রহস্যের গল্প যেখানে সত্য আর ছায়ার মাঝে দাঁড়িয়ে আছে একজন মানুষ, যার বুদ্ধি, ধৈর্য আর মানবতার ওপর বিশ্বাসই তাকে করেছে অদ্বিতীয়। তিনি গোয়েন্দা অরিন্দম সেনগুপ্ত। আজ আমরা শুরু করতে যাচ্ছি এক রোমাঞ্চকর কাহিনী, জোড়া খুন, রহস্য উন্মোচন। কলকাতার নিস্তব্ধ রাতে ঘটে যাওয়া একের পর এক হত্যা, নিঃশব্দে ভেসে আসা মৃত্যুর ছায়া, আর তার পিছনে লুকিয়ে থাকা এক অজানা প্রযুক্তির দানব, যেখানে মানুষ আর মেশিনের সীমারেখা মুছে যাচ্ছে ধীরে ধীরে। অরিন্দম সেনগুপ্ত কি পারবে এই জোড়া খুনের রহস্য উদ্ঘাটন করতে? কে সেই অদৃশ্য শক্তি যে নীরবে শহরের প্রাণশক্তি শুষে নিচ্ছে? রহস্যের পরত খুলবে একে একে। শেষ অধ্যায়ে যখন সত্য প্রকাশ পাবে, তখন বুঝবেন প্রতিটি খুনের পিছনে আছে এক মানবিক বেদনা, এক অজানা প্রতিশোধের আগুন। তাহলে বন্ধুরা, শুরু হোক এই অন্ধকারের ভেতর আলো খোঁজার যাত্রা, জোড়া খুন, রহস্য উন্মোচন, শুভদীপের কলমে। আর হ্যাঁ, যদি গল্পটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপ দিন, কারণ পরের পর্বে আরও রহস্য, আরও উত্তেজনা, আরও অনেক গোপন দরজা খুলে যাবে। চলুন শুরু করি গল্পের যাত্রা। রাত তখন প্রায় 10:25। কলকাতার আকাশ ভারী মেঘে ঢেকে গেছে। কোথাও কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে আর হালকা বৃষ্টি ছিটিয়ে দিচ্ছে। রাস্তার আলোয় অদ্ভুত এক প্রতিচ্ছবি। লালবাজার থানার সামনে কফি বিক্রেতার চা দোকান তখনও খোলা। হালকা ধোঁয়া উড়ছে, কাচের কাপে কফির বুদবুদ। অফিসের জানালার পাশে বসেছিলেন গোয়েন্দা অরিন্দম সেনগুপ্ত। 43 বছর বয়স, মাঝারি গঠন, কিন্তু চোখ দুটি যেন একদম তীক্ষ্ণ। তার দৃষ্টিতে এমন কিছু আছে যা মানুষকে নিজের অজান্তেই সত্যি বলতে বাধ্য করে। তিনি একা কফি খাচ্ছিলেন। সামনে ছড়িয়েছিল কাগজপত্র, আগের এক মাদকচক্র মামলার ফাইল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। অরিন্দম শান্তভাবে রিসিভ করলেন। হ্যালো, অরিন্দম সেন বলছি। ওপাশ থেকে আতঙ্কিত গলা। স্যার, আমি ইন্সপেক্টর রাজীব ঘোষ। নিউ আলিপুরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। জোড়া খুন। জোড়া খুন? অরিন্দম ভুরু কুঁচকে বললেন। ঠিক করে বলো রাজীব, কি ঘটেছে? রাজীবের গলা কাঁপছিল। স্যার, এক নামী আইনজীবী অনিরুদ্ধ বসু আর তার স্ত্রী মৌসুমী বসু, দুজনকে ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘরে ভাঙচুরের চিহ্ন নেই, দরজা ভিতর থেকে লক ছিল। অরিন্দম কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, ঠিকানা পাঠাও, আমি রওনা দিচ্ছি। তিনি টেবিলের ওপর রাখা কোট তুলে নিলেন। পাশে বসে থাকা তার সহকারী রোহন দত্তকে বললেন, রোহন, কেস শুরু হলো, এবার প্রস্তুত হও, রাতটা বড় হতে যাচ্ছে। নিউ আলিপুর, মৃতদের বাড়ি। রাত 11:30। বৃষ্টির ফোঁটা যেন ছোট ছোট কাঁচের মূর্ত হয়ে পড়ছে মাটিতে। একটা বড় দোতলা বাড়ির সামনে পুলিশ টেপ টানা, বাইরে দুজন কনস্টেবল ছাতা মাথায় দাঁড়িয়ে। গাড়ি থেকে নেমে অরিন্দম কোটটা শক্ত করে গায়ে জড়িয়ে এগিয়ে গেলেন। রাজীব এগিয়ে এলো, চোখে ক্লান্তি। স্যার, ভিতরে সব প্রস্তুত। অরিন্দম ধীরে ঘরে ঢুকলেন। বাড়ির ভিতরটা নিস্তব্ধ, শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ। দোতলায় উঠতেই মেঝেতে হালকা রক্তের দাগ। বেডরুমের দরজার সামনে একদল পুলিশ দাঁড়িয়ে। ওদের দেহ কোথায়? রাজীব দরজা খুলে দিল। ঘরে ঢুকেই গন্ধটা ছড়িয়ে এলো, রক্ত, পারফিউম আর ঘামের মিশ্র গন্ধ। বিছানায় শোয়া দুটি দেহ। একজন পুরুষ, পরনে নীল সিল্কের নাইট স্যুট। অপরজন মহিলা, গলায় ব্রড়ির দাগ। অরিন্দম নিঃশব্দে হাঁটু গেড়ে বসল। আলোতে গলাটা পরীক্ষা করলেন। দড়ি পেছন দিক থেকে টানা হয়েছে, গাঁটটা অদ্ভুতভাবে বাঁধা। রোহন বলল, স্যার, এটা তো আত্মহত্যা বলে মনে হচ্ছে না? অরিন্দম বললেন, না রোহন, আত্মহত্যার ক্ষেত্রে গাঁটের দিক, দড়ির টান ও গলার চাপে নির্দিষ্ট দাগ থাকে। এখানে দাগটা অসমান, মানে কেউ পেছন থেকে জোর করে টেনেছে। তিনি চারপাশে চোখ বুলিয়ে নিলেন। ড্রেসিং টেবিলের ওপর একটা চিঠি পড়ে আছে। কাগজের কোণে হালকা ভাঁজ, যেন তাড়াহুড়ো করে লেখা।
অরিন্দম চিঠিটা পড়লেন। আমরা দুজনেই এই জীবন থেকে ক্লান্ত, ভুল সঠিকের হিসেব মেলাতে পারিনি, তাই একসাথে শেষ করছি। চিঠির নিচে দুজনের নাম, অনিরুদ্ধ ও মৌসুমী। রোহন বলল, স্যার, তাহলে এটা তো আত্মহত্যা স্পষ্ট। অরিন্দম ঠোঁটে একটা রহস্যময় হাসি টানলেন। যা দেখা যায় সব সত্য নয় রোহন। চিঠিটা ডান হাতে লেখা, অথচ অনিরুদ্ধ বসু বাঁ হাতি ছিলেন। ওর লেখার স্যাম্পল আমি একবার দেখেছি, আর ডোরির গাঁট বাঁধার ভঙ্গিটা একদম পেশাদার। কেউ সাজিয়েছে যেন আত্মহত্যার নাটক। রাজীব বলল, স্যার, দরজা তো ভিতর থেকে লক ছিল, বাইরে থেকে কেউ ঢুকলো কিভাবে? অরিন্দম জানালার দিকে গেলেন। জানালা বন্ধ, কিন্তু নিচে মেঝেতে হালকা কাদা লেগে আছে। একটা জুতোর ছাপ স্পষ্ট, হাই হিলের মতো। তিনি নোটবুকে লিখলেন, জুতোর ছাপ, মহিলার। তারপর বললেন, রাজীব, ফরেনসিক টিমকে বলো এই ছাপ, ডরি আর চিঠিটা সাবধানে সংরক্ষণ করো, আর মেড, ড্রাইভার, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করো। পরের সকাল, তদন্তের শুরু। সকাল ৮টা, আকাশে হালকা সূর্য উঠেছে, কিন্তু বাড়িটার চারপাশে এখনও কৌতূহলী ভিড়। অরিন্দম আবার এলেন ঘটনাস্থলে। মেড চন্দনা চা নিয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে। বাবু, আমি সকালে দরজায় নক করছিলাম, কেউ খুলছিল না। তারপর জানালা দিয়ে দেখি দুজন বিছানায় পড়ে আছে। ভয় পেয়ে পুলিশে ফোন করি। অরিন্দম জিজ্ঞাসা করলেন, গতকাল রাতে কে কে বাড়িতে ছিল? বাবু, শুধু তারা দুজন। আমি বিকেলে চলে যাই। তবে বিকেলে এক মেয়ে এসেছিল, নাম শুনেছি মেহর আলী। ও নাকি বাবুর পুরনো ক্লায়েন্ট। অরিন্দমের সঙ্গে সঙ্গে খাতায় লিখল, নাম মেহর আলী, সম্পর্ক পুরনো ক্লায়েন্ট, সময় বিকেল 5টা। অরিন্দম বললেন, এই নামটাই প্রথম সূত্র রোহন। খুঁজে বের করো কোথায় থাকে। লুকোনো সম্পর্ক। দুপুর নাগাদ রাজীব রিপোর্ট নিয়ে এলো। স্যার, মেহর আলী নামে এক মহিলা 3 মাস আগে অনিরুদ্ধ বসুর বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ তুলেছিলেন। বলেছিলেন ও নাকি তার ব্যক্তিগত কিছু ছবি নিয়ে হুমকি দিচ্ছে, কিন্তু পরে মামলা তুলে নেন। অরিন্দম কফি চুমুক দিয়ে বললেন, দারুণ, তাহলে এখানে একটা গভীর সম্পর্ক আছে, যেটা শেষ পর্যন্ত ঘাতক ঘাতিকির রূপ নিয়েছে। রোহন বলল, স্যার, আপনি কি মনে করেন ওই খুনি? অরিন্দম জানালার বাইরে তাকিয়ে বললেন, খুনি কে সেটা এখনই বলা যায় না, কিন্তু এই কেসে একটা জিনিস নিশ্চিত, দুইজনের মৃত্যু পরিকল্পিত, একসাথে। ফরেনসিক রিপোর্ট। বিকেল 4টায় ফরেনসিক রিপোর্ট এলো। রিপোর্ট পড়ে অরিন্দমের চোখ জ্বলে উঠল। ডরিতে দুইজনের আঙুলের ছাপ নেই, এক অচেনা নারীর আঙুলের ছাপ পাওয়া গেছে। অনিরুদ্ধ ও মৌসুমীর শরীরে সিডেটিভ ড্রাগ ট্রায়াজোলাম পাওয়া গেছে। অরিন্দম বললেন, মানে ওদের আগে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, তারপর শ্বাসরোধ করে মারা হয়েছে। চিঠিটা পরে লেখা হয়েছে অন্য কারো হাতে। রোহন বিস্মিত, তাহলে স্যার, এটা একদম নিখুঁত হত্যাকাণ্ড? অরিন্দম মাথা নাড়লেন, ঠিক তাই রোহন। আর খুনি এমন কেউ যাকে ওরা বিশ্বাস করত, তাই কোনো প্রতিরোধ করেনি। তিনি টেবিলে আঙ্গুল ঠুকে বললেন, রোহন, কাল সকালে মেহর আলীর ঠিকানা নিয়ে বেরোই। আমার ধারণা এই কেসের চাবিকাঠি ওর কাছেই। অরিন্দমের মানসচিত্র। রাত 10টা। অরিন্দম একা নিজের ঘরে বসে ফাইল খুলে রেখেছেন। বৃষ্টির শব্দ জানালায়। চোখ বন্ধ করে তিনি ভাবছেন, অনিরুদ্ধ বসু, 38 বছর বয়স, সফল আইনজীবী। স্ত্রী মৌসুমী, একসময় কলেজের অধ্যাপিকা। তাদের সম্পর্ক গত 1 বছর নাকি ভীষণ খারাপ হচ্ছিল। ফোন রেকর্ডে দেখা গেছে শেষ 3 সপ্তাহ ধরে অনিরুদ্ধ নিয়মিত একজন মেয়ের সঙ্গে যোগাযোগ রাখছিল। নাম লুকানো নম্বর থেকে M.A আদ্যাক্ষরে। অরিন্দম ভাবলেন, M.A মানে মেহর আলী। তাহলে সম্পর্কটা এখনও শেষ হয়নি। ঠিক তখনই রোহনের ফোন এলো। স্যার, মেহর আলীর ঠিকানা পেয়েছি, বালিগঞ্জে মিত্র রোডের পাশে। অরিন্দম শান্ত গলায় বললেন, কাল সকালে 8টায় ওখানে দেখা হবে রোহন। এখন ঘুমাও, কাল থেকেই রহস্যের আসল অধ্যায় শুরু হবে।
বৃষ্টি জানালায় ঝরছে, শহর নিস্তব্ধ, আর সেই নিস্তব্ধতার মধ্যেই এক অদৃশ্য ছায়া নেমে এসেছে কলকাতার আকাশে। দুটি মৃতদেহের, একটি রহস্যময় চিঠির, আর এক নারীর নাম মেহর আলী। ভোর 6টা। কলকাতার আকাশে তখনও হালকা কুয়াশা। লালবাজারের অফিসে ফাইল গোছাচ্ছিলেন গোয়েন্দা অরিন্দম সেনগুপ্ত। আগের রাতের বৃষ্টিতে মন ভারী হয়ে আছে, কিন্তু তার চোখে কোনো ঘুম নেই। টেবিলের ওপর মেলে রাখা মৃতদেহের ছবি, ফরেন্সিক রিপোর্ট, চিঠির কপি, আর এক পৃষ্ঠায় হাতে লেখা 3টি শব্দ, মেহর আলী। ছায়া নাকি সত্য? রোহন দরজা ঠেলে ঢুকল। স্যার, গাড়ি রেডি? মেহর আলীর বাড়ি বালিগঞ্জে, মিত্র রোডের গলির মধ্যে। কাল রাত থেকে ওর ফোন বন্ধ। অরিন্দম ধীরে মাথা নাড়লেন। যখন ফোন বন্ধ থাকে তখন মানুষ কিছু লুকোতে চায়। চলো রোহন, আজ দেখা যাক ওর মুখে কি লুকানো আছে। মেহর আলীর বাড়ি। সকাল 8টা। বালিগঞ্জের পুরনো পাড়াগুলির একটিতে মেহর আলীর বাড়ি। একতলা, সাদা রঙের দেওয়াল, জানালার পাশে গন্ধরাজ ফুলের গাছ। বাড়ির দরজার সামনে তালা ঝুলছে, কিন্তু পাশের বাড়ির এক বৃদ্ধা জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে বললেন, আপনারা পুলিশ নাকি? মেহর কাল সকাল থেকে বাড়ি ফেরেনি, রাতেও আলো জ্বলছিল না। অরিন্দম বললেন, আপনি জানেন ও কোথায় যেতে পারে? না বাবা, শুধু এতটুকু জানি যে গতকাল সকালে ও খুব উত্তেজিত ছিল, ফোনে কারোর সঙ্গে ঝগড়া করছিল। তারপর একটা কালো গাড়ি এসে দাঁড়ায়, ও তাতে উঠে যায়। রোহন খাতায় লিখল, কালো গাড়ি, সকাল 9টার পর, অজানা ব্যক্তি। অরিন্দম দরজা পরীক্ষা করলেন। তালা পুরনো নয়, মানে সম্প্রতি বদলানো। জানালা দিয়ে উঁকি মেরে দেখা গেল ঘর একদম পরিপাটি, কিন্তু ডাইনিং টেবিলের ওপর একটা কফির কাপ শুকনো অবস্থায় পড়ে আছে, যেন কেউ হঠাৎ চলে গেছে। রোহন, দরজা খুলে ফেল, অনুমতি আছে। তারা ঘরে ঢুকল। ভেতরে গন্ধ, আতর আর পুরনো কাঠের। টেবিলের ওপর কয়েকটা বই, একটা নোটবুক আর একটা খোলা খাম। অরিন্দম খামটা তুললেন। ভিতরে একটি মাত্র ফটো, অনিরুদ্ধ বসু ও মেহর আলী কোনো পার্টিতে পাশাপাশি বসে হাসছে। রোহন চুপচাপ বলল, স্যার, সম্পর্কটা তো বন্ধুত্বের চেয়ে বেশি মনে হচ্ছে। অরিন্দম হালকা গলায় বললেন, মানুষ যখন কাউকে ভালোবাসে তখন বিশ্বাস করে, কিন্তু বিশ্বাসই সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। নোটবুকটা খুলতেই কয়েকটা পাতা ফাঁকা আর শেষ পাতায় লেখা, সে প্রতিশোধ নেবে, আমি জানি। অরিন্দম থেমে গেলেন। সে কে? সে অনিরুদ্ধ না অন্য কেউ? রোহন বলল, স্যার, ও হয়তো মৌসুমীর কথা বলছে। স্ত্রী যদি সম্পর্কটা জানতে পারে তাহলে। অরিন্দম বললেন, সম্ভব, কিন্তু তাড়াহুড়ো করো না। ভালোবাসা আর ঘৃণার মাঝের রেখাটাই সবচেয়ে মরস্ময়। প্রথম সূত্রের দিক নির্দেশ। ঠিক তখনই ফোন বেজে উঠল। ইন্সপেক্টর রাজীব ঘোষ বললেন, স্যার, একটা নতুন খবর। অনিরুদ্ধ বসুর ড্রাইভারকে আটক করেছি। ও বলছে গত পরশু রাতে বসুর একটা পার্টি থেকে ফিরেছিল, সঙ্গে ছিল এক মহিলা, মেহর আলী। আরো বলো। স্যার, পার্টির পর মেহের কিছুক্ষণ বসুর বাড়িতে ছিল। রাত 12টার পরে ও একা বেরিয়ে যায়, তারপর সকালই খুন। অরিন্দম ঠোঁটে আঙুল রাখলেন। মানে খুনের আগের রাতেও শেষবার দেখা গেছে। রোহন বলল, স্যার, তাহলে মেহর আলী তো প্রধান সন্দেহভাজন। অরিন্দম হাসলেন। হয়তো, কিন্তু খুনিরা অনেক সময় প্রথম সন্দেহভাজনের আড়ালে লুকিয়ে থাকে। ডিটেকটিভের মনস্তত্ত্ব। তদন্ত চলতে থাকল। অরিন্দম সিগারেট ধরিয়ে জানালার পাশে দাঁড়িয়ে ভাবলেন, যদি মেহর খুনি হয় তাহলে কেন আত্মহত্যার নাটক সাজাবে?
ওর উদ্দেশ্য কি? প্রতিশোধ নাকি পালানোর পথ তৈরি? রোহন বলল, স্যার, হয়তো অনিরুদ্ধ ওকে প্রতারণা করেছিল। ভালোবাসা ঘৃণায় পরিণত হয়েছে। অরিন্দম ধীরে মাথা নাড়লেন। হয়তো, কিন্তু আমি এখনো নিশ্চিত নই। কারণ খুনের ধরনটা ঠান্ডা মাথার পরিকল্পনা, আবেগ নয়, যুক্তি কাজ করেছে। তখনই রাজীব আবার ফোন করল। স্যার, ফোন কোম্পানি থেকে রিপোর্ট এসেছে। খুনের আগের রাত 1:23 অনিরুদ্ধ বসুর নম্বর থেকে একটা কল গেছে। 36 সেকেন্ডের কলটা গিয়েছিল একটা অচেনা নম্বরে। নম্বরটা দাও। অরিন্দম নম্বর দেখে নিলেন, তারপর বললেন, রোহন, এই নম্বর ট্রেস করো। 2 ঘন্টা পর রিপোর্ট এলো। নাম্বারটি রেজিস্টার্ড রানা সিকিউরিটি সার্ভিসেস নামে, এক প্রাইভেট বডিগার্ড কোম্পানি। অরিন্দম চুপ করে বললেন, রানা সিকিউরিটি? ওরা তো ব্যক্তিগত নিরাপত্তার কাজ করে। অনিরুদ্ধ কেন তাদের ফোন করেছিল? রোহন বলল, সম্ভবত কোনো হুমকি পেয়েছিল। অরিন্দম চোখে অদ্ভুত ঝিলিক নিয়ে বললেন, তাহলে এখন আমাদের দেখতে হবে হুমকিটা কার কাছ থেকে। রানা সিকিউরিটি অফিসে। বিকেল 5:30, পার্ক সার্কিটের কাছে রানা সিকিউরিটি সার্ভিসেস। ছোট্ট অফিস, দরজায় পুরনো বোর্ড। ভিতরে ঢুকতেই মাঝবয়সী এক লোক উঠে দাঁড়ালো। নাম রানা হালদার। অরিন্দম পরিচয় দিলেন, আমি গোয়েন্দা অরিন্দম সেনগুপ্ত। অনিরুদ্ধ বসুর সঙ্গে আপনার কোম্পানির যোগাযোগ ছিল? রানা মাথা নাড়ল। হ্যাঁ স্যার, অনিরুদ্ধবাবু 3 সপ্তাহ আগে আমার অফিসে আসেন। বলেন কেউ নাকি তাকে ব্ল্যাকমেল করছে। আমি একটা লোক পাঠাতে চেয়েছিলাম ওর নিরাপত্তার জন্যে, কিন্তু উনি বলেন আর দরকার নেই, সমস্যা মিটে গেছে। তারপর আর যোগাযোগ হয়নি। কে ব্ল্যাকমেল করছিল? রানা কাঁধ ঝাঁকল। নাম বলেননি স্যার, শুধু বলেছিলেন একজন নারী যার সঙ্গে সম্পর্ক ভুলভাবে শুরু হয়েছিল। ওর চোখে তখন এক ধরনের ভয় ছিল। অরিন্দম ঠান্ডা গলায় বললেন, ধন্যবাদ রানা, আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। রোহন বেরোতে বেরোতে বলল, স্যার, তাহলে এখন তো সব পরিষ্কার। মেহের আলী ওকে ব্ল্যাকমেল করছিল। অরিন্দম গম্ভীর মুখে বললেন, হয়তো তাই, কিন্তু এখনো একটা প্রশ্ন রয়ে গেল। মেহের এখন কোথায়? সে পালাচ্ছে নাকি কেউ ওকেও চুপ করিয়ে দিয়েছে? ঠিক তখনই অরিন্দমের ফোন বেজে উঠল। অপর প্রান্তে মহিলা কণ্ঠ, হালকা কাপা, ক্লান্ত। অরিন্দম সেনগুপ্ত? হ্যাঁ, কে বলছেন? আমি মেহের আলী। রোহন বিস্ময়ে তাকালো। মেয়েটি বলল, আপনি নিশ্চয়ই জানেন তারা দুজন মারা গেছে, কিন্তু আমি খুনি নই। আমি শুধু সত্যটা জানাতে চেয়েছিলাম। যদি দেখা করতে চান, আজ রাত 9টায় প্রিন্স আনোয়ার শাহ রোডের পুরনো সিনেমা হলের পেছনে আসবেন। একা আসবেন, না হলে আমি আর কথা বলবো না। অরিন্দম শান্ত গলায় বললেন, ঠিক আছে, আমি আসব, কিন্তু সাবধান, তোমার জন্য শহরে অনেক চোখ খোলা আছে। কলটা কেটে গেল। রোহন বলল, স্যার, এটা তো বিপজ্জনক, ও হয়তো ফাঁদ পাচ্ছে। অরিন্দম হালকা হাসলেন। রোহন, সত্যের পথে পা রাখলে বিপদ আসবেই। আজ রাতে দেখা হবে সেই ছায়ার সঙ্গে। রাত 9টা, আকাশ কালো, বাতাসের স্যাঁতস্যাঁতে গন্ধ। পুরনো সিনেমা হলের পেছনে একা দাঁড়িয়ে অরিন্দম, হাতে টর্চ লাইট, পকেটে রিভলভার। একটু দূরে ছায়ার ভেতর থেকে এক মহিলা বেরিয়ে এলো। চোখের নিচে কালো দাগ, পরনে গাঢ় শাড়ি। সে ফিসফিস করে বলল, আমি মেহার। আমি জানি আপনি ভাবছেন আমি খুনি, কিন্তু আমি তোদের মর্তের আগের রাতেই ওদের সতর্ক করতে গিয়েছিলাম। সতর্ক করতে? হ্যাঁ, মৌসুমী জানতো আমাদের সম্পর্কর কথা। ও আমাকে ফোন করে হুমকি দিয়েছিল। আমি গিয়েছিলাম কথা বলতে। ও শান্ত ছিল, কিন্তু অনিরুদ্ধ খুব ভয় পাচ্ছিল। ও বলেছিল কেউ নাকি ওদের মেরে ফেলবে। অরিন্দম চুপ করে শুনলেন। কে? নাম বলেছিল?
না, শুধু বলেছিল যে ছায়া আমাকে চেনে না, কিন্তু আমি ওর সব জানি। আমি তখন ভেবেছিলাম ও হয়তো মানসিক চাপের মধ্যে আছে। পরের দিন খবর পেলাম ওরা মৃত। অরিন্দম এক মুহূর্ত তাকিয়ে রইলেন তার চোখে। সেই চোখে ছিল সত্যি, আবার ভয়ও। তুমি এখন কোথায় ছিলে? আমি পালিয়েছিলাম, কারণ সবাই আমাকে খুনি ভাববে। অরিন্দম বললেন, তুমি খুনি নও সেটা আমি জানি, কিন্তু তুমি যদি মিথ্যে বলো আমি তা ধরতে পারবো। মেয়েটি কেঁপে উঠল। আমি মিথ্যে বলছি না স্যার, বিশ্বাস করুন, ওরা মরতে চায়নি, ওদের কেউ বাধ্য করেছে। ঠিক তখনই দূর থেকে একটা গাড়ির হেডলাইট ঝলক দিল। মেহর চমকে পিছিয়ে গেল। ওরা এসেছে, আমার যেতে হবে। কে ওরা? অরিন্দম চিৎকার করলেন। কিন্তু মেয়েটি অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। গাড়ির শব্দ দূরে মিলিয়ে যাওয়া পর্যন্ত অরিন্দম দাঁড়িয়ে রইলেন এক রহস্যময় ছায়ার পিছু ছুটতে ছুটতে। রোহন কিছুক্ষণ পর এসে পৌঁছল। স্যার, আপনি ঠিক আছেন? অরিন্দম বললেন, মেহর এসেছে, কিন্তু ওর ভয় সত্যি। এখন স্পষ্ট ওদের মৃত্যুর পেছনে একটা বড় চক্র আছে। শুধু প্রেম ঘটিত নয়, এর সঙ্গে টাকারও গন্ধ আছে। রোহন অবাক। স্যার, আপনি কিভাবে বুঝলেন? অরিন্দম ঠান্ডা গলায় বললেন, যে মানুষ আত্মহত্যা করে সে নিজের নাম লেখে না 2 বার। আর অনিরুদ্ধের ব্যাংক অ্যাকাউন্টে গত সপ্তাহে 1 কোটি টাকা লেনদেন হয়েছে এক অজানা ট্রাস্টে। কাল সেটা যাচাই করতে হবে। বৃষ্টি আবার শুরু হয়েছে। রাস্তায় আলো পড়ছে। অরিন্দমের মুখে দৃঢ় সংকল্প। এই জুড়া খুনের রহস্য এখন আরো গভীর হলো রোহন। প্রেম, প্রতারণা, প্রতিশোধ, এর নিচে লুকিয়ে আছে এক চতুর ষড়যন্ত্র। মেহর ছায়া নয়, ওই চাবি। রাত তখন 12:30। কলকাতার আকাশে কালো মেঘ জমেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বালিগঞ্জ থানার পাশের পুরনো গলির ধারে অরিন্দম সেনগুপ্ত দাঁড়িয়ে। বৃষ্টি পড়ার আগের সেই ভারী বাতাসে কিছু একটা অস্বাভাবিক গন্ধ, যেন পচা মাংসের সঙ্গে কেরোসিনের মিশ্রণ। অরিন্দম তার কোটের কলার তুলে নিয়ে সিগার ধরালো। পাশে তার সহকারী দেবজিৎ ছাতা হাতে দাঁড়িয়ে আছে। স্যার, এই গলিতে আসার কোনো দরকার ছিল? যতক্ষণ না জোড়া খুনের সত্যিটা আমার চোখে স্পষ্ট হচ্ছে, ততক্ষণ প্রতিটি গলি, প্রতিটি অন্ধকার কোণ আমি ঘুরব। দেবজিৎ চুপ করে রইল। তারা হাঁটতে হাঁটতে পৌঁছে গেল একটা পুরনো বাড়ির সামনে, নম্বর 13 বি। গেটের ওপর ঝুলছে মোর্চে ধরা বোর্ড, সুবীর মুখার্জি, অ্যাডভোকেট, হাইকোর্ট। সুবীর মুখার্জি, সেই মানুষ যিনি মৃতা রূপা দত্তের কেসটা লড়ছিলেন, যে কেস এখন আর কেউ ছুঁতেও চায় না। রূপা ছিল সাউথ কলকাতার এক জনপ্রিয় থিয়েটার অভিনেত্রী, যার খুনের সাথে যুক্ত বলে ধরে নেওয়া হচ্ছে তার প্রেমিক অরিন্দম মুখার্জি। এবং অরিন্দম মুখার্জির লাশই 2 দিন পর পাওয়া যায় গঙ্গার ধারে। এই কারণেই সংবাদপত্রের প্রথম পাতায় বড় হরপে লেখা, জোড়া খুন, প্রেম না প্রতিশোধ। অরিন্দম সেনগুপ্তা জানে সত্যিটা এর চেয়েও গভীর। মৃত আইনজীবীর বাড়ি। বাড়িটার গেটটা ঠেলে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা বাতাস এসে লাগল। ঘরের জানালাগুলো আধখোলা, পর্দা দুলছে। ভেতরে ঢুকেই দেখা গেল একটা পুরনো কাঠের টেবিল, তার উপর ছড়ানো নথি আর কিছু কাগজ। হঠাৎই একটা শব্দ, খট। দেবজিৎ চমকে উঠল। কে ওখানে? অরিন্দম টেবিলের ওপর টর্চ ফেলে দেখল একটা বিড়াল পালাচ্ছে। কিন্তু তবুও ঘরের ভেতরের ভারী আবহাওয়া কিছু একটা জানাচ্ছে, এখানে একসময় ভয়ানক কিছু ঘটেছিল। অরিন্দম নিচু হয়ে কাগজগুলো খতিয়ে দেখতে লাগল। বেশিরভাগই আইনগত নথি, কিন্তু এক জায়গায় একটি অদ্ভুত ফাইল, প্রজেক্ট নীল, কনফিডেন্সিয়াল। ফাইলটা খুলতেই ভেতরে 3 জনের নাম। 1 সুবীর মুখার্জি, 2 রূপা দত্ত, 3 অরিন্দম মুখার্জি। দেবজিৎ হতবাক। স্যার, এরা তো 3 জনই মৃত। অরিন্দম ঠান্ডা স্বরে বলল, না, সবাই নয়। দেবজিৎ বিস্ময়ে তাকিয়ে থাকল। মানে? একজন এখনো বেঁচে আছে, এবং সেই মানুষটি আজকের রাতের মূল চাবিকাঠি। অরিন্দমের চোখে এক ঝলক আগুন। ফাইলের ভেতরের ছায়া। ফাইলের পেছনের পাতায় একটি চিঠি আটকানো, ইংরেজিতে লেখা পুরনো টাইপরাইটারের অক্ষরে। ইফ আই ডাই বিফোর দ্য প্রজেক্ট এন্ডস, রিমেম্বার
ইটস নট অ্যান অ্যাক্সিডেন্ট, ইটস রিভেঞ্জ। SM। SM অর্থাৎ সুবীর মুখার্জি। দেবজিৎ বলল, স্যার প্রজেক্ট নীল কি? অরিন্দম চুপ করে সিগারেট টানতে টানতে বলল, এটা কোনো থিয়েটার প্রজেক্ট নয়, এটা এক্সপেরিমেন্ট, যার রূপা আর সুবীর একসঙ্গে শুরু করেছিল। কিন্তু কিছু একটা ভুল হয়েছিল। বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে, ছাদের ওপর জল পড়ছে, টিনের আওয়াজে ঘর ভরে গেছে। অরিন্দম জানালার পাশে গিয়ে তাকালো, গেটের ধারে একা ছায়া দাঁড়িয়ে। হালকা আলোর ঝলকে দেখা গেল একজন মহিলা ছাতা ধরে তাকিয়ে আছে বাড়ির দিকে। দেবজিৎ, টর্চটা নাও, কেউ গেটের কাছে দাঁড়িয়ে আছে। দুজনে নিচে নেবে বাইরে এলো, কিন্তু গেটের কাছে পৌঁছে দেখল কেউ নেই। কাদা মাটিতে শুধু দুটি পায়ের ছাপ। অরিন্দম মাটিতে বসে ছাপের দিকটা খুঁটিয়ে দেখল। পায়ের গোড়ালি একদম সোজা নয়, সামান্য বাম দিকে কাত। মহিলা, কিন্তু পায়ের জুতো লেদারের, দামি। এই শহরে এমন পা চিহ্ন খুব কম। দেবজিৎ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, স্যার তবে কি রূপা দত্তের ছায়া? অরিন্দম শান্তভাবে বলল, ছায়ারা মরে না দেবজিৎ, তারা ফিরে আসে যখন আমরা সত্যকে অস্বীকার করি। এক অদ্ভুত ফোন কল। সকাল 7:30। অরিন্দমের বাড়ির ফোন বেজে উঠল। হ্যালো, মিস্টার সেনগুপ্ত? জি বলুন। আপনি কি সুবীর মুখার্জির বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? ওপারের কণ্ঠ ভয়ানক ঠান্ডা। যা আপনি খুঁজছেন সেটা খুঁজে পেলে আপনি বাঁচবেন না। তারপর ফোন কেটে গেল। দেবজিৎ তখন পাশেই বসেছিল। সে চমকে বলল, স্যার কে হতে পারে? অরিন্দম চুপ করে বসে রইল কিছুক্ষণ, তারপর ধীরে বলল, ভয় নয়, এটা সতর্ক বার্তা। যার হাতে সত্য সে কখনো চুপ থাকে না। অরিন্দম টেবিল থেকে ফাইল তুলে নিল, আরেকবার পড়ল প্রজেক্ট নীল। সত্যের দরজায় নতুন ছিদ্র। সকাল 10টার দিকে তারা পৌঁছল থিয়েটার নীলিমা স্টুডিওতে। এখানে রূপা দত্ত তার শেষ নাটক অগ্নির পথের রিহার্সেল করছিল। স্টেজের এক পাশে পুরনো ব্যাকড্রপ, আরেক পাশে পোশাক ঝুলছে। ম্যানেজার তপনবাবু বললেন, স্যার রূপা ম্যামের দর্তের পর কেউ আর এই মঞ্চে আসে না স্যার, এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায় রাতে। অরিন্দম মঞ্চে উঠল, একদম মাঝখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করল। তার মনে পড়ল রূপার মুখ, সংবাদপত্রে দেখা সেই ছবি, গলায় দাগ, চোখের কোণায় এক অদ্ভুত ভয়। মঞ্চের মেঝেতে এক কোণায় হালকা নীল পাউডারের দাগ। অরিন্দম সেটুকু তুলে নাকের কাছে নিল, এক ধরনের কেমিক্যাল গন্ধ। দেবজিৎ, এটা সাধারণ মেকআপ নয়, এটা ল্যাবের রাসায়নিক। তপনবাবু অবাক হয়ে বললেন, ল্যাবের রাসায়নিক? কিন্তু থিয়েটারে সেটা কিভাবে এলো? অরিন্দম ধীরে বলল, এই প্রশ্নটাই আমাদের পরের দরজা খুলে দেবে। নীল আলোয় মুখ। রাতের দিকে তারা আবার সেই স্টুডিওতে ফিরে এলো। মঞ্চের আলো নিভিয়ে দিয়ে শুধু নীল স্পটলাইট জ্বালানো হলো। অরিন্দম বলল, রূপা দত্তের মৃত্যু এই আলোয় হয়েছিল, দেখো এই আলোয় কিছু প্রতিফলিত হচ্ছে। দেবজিৎ বিস্ময়ে তাকালো, পটভূমির পর্দায় হালকা ছায়া পড়ছে, যেন কারো মুখ। অরিন্দম ধীরে ধীরে বলল, রূপার খুনের মুহূর্তে যে ক্যামেরা সেট ছিল সেটা এখনো এখানে আছে। তারা পর্দার পেছনে গিয়ে পেল পুরনো ভিডিও ক্যামেরা। অরিন্দম সেটি চালু করল। ভিডিওতে দেখা গেল রূপা মঞ্চে অভিনয় করছে, হঠাৎ আলো নিভে যায়, আর একটি পুরুষ গলা বলে ওঠে, তুমি আমাদের শেষ করে দিলে রূপা, এখন তোমার পালা। তারপর এক চিৎকার, ভিডিও শেষ। দেবজিৎ থরথর করে কাঁপছে, স্যার এই গলা? অরিন্দম শান্ত স্বরে বলল, হ্যাঁ, এ গলা সুবীর মুখার্জির। মৃতর ছায়া ফিরে আসে। অরিন্দম জানে এখন খেলা শুরু হয়েছে। সুবীর মৃত, কিন্তু তার কণ্ঠ এখনও বেঁচে আছে। প্রজেক্ট নীলের ফাইল, ল্যাবের কেমিক্যাল, থিয়েটারের রহস্যময় আলো, সব মিলে এক অদ্ভুত ছক তৈরি করছে। বাইরে তখন ঝড়, বিদ্যুৎ চমকাচ্ছে। অরিন্দম মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে বলল, দেবজিৎ, মনে রেখো, এই শহরে মৃত্যুর চেয়েও বড় শক্তি হলো প্রতিশোধ। ঠিক তখনই পেছনের দরজা থেকে কারো পদচ্ছনি। দুজনে ঘুরে তাকাতেই দেখা গেল সাদা শাড়ি পরা এক মহিলা, মুখ ঢাকা ঘুমোটে, ধীরে ধীরে এগিয়ে আসছে। দেবজিৎ গলা শুকিয়ে বলল, রূপা দত্ত? মহিলাটি মাথা তুলল। অরিন্দমের চোখে স্পষ্ট, সে রূপা নয়, কিন্তু তার মুখ রূপার মতো হুবহু।
তুমি কে? আমি রূপার যমজ বোন রীনা দত্ত। রাত প্রায় 2:30। থিয়েটার নীলিমার মঞ্চ তখন নিস্তব্ধ। বাতাসে এখনো মেকআপের গন্ধ। কাঠের পুরনো ফ্লোর থেকে ভেসে আসছে স্যাঁতস্যাঁতে গন্ধ। মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আছেন অরিন্দম সেনগুপ্ত। তার চোখে গভীর মনোযোগ। চারপাশে ছড়িয়ে থাকা সূত্রগুলোর সঙ্গে মানসিকভাবে একটা মানচিত্র তৈরি করছেন তিনি। রূপা দত্ত মৃত, সুবীর মুখার্জি মৃত, কিন্তু এখন উপস্থিত রূপার যমজ বোন রীনা দত্ত। তার উপস্থিতি যেন সমস্ত সমীকরণই নতুন করে বদলে দিল। রীনার আগমন। রীনা তখনও দাঁড়িয়ে আছে মঞ্চের ধারে, মুখে হালকা নীল ওড়না, চোখের কোণে ভয় আর ক্ষোভ মিলেমিশে এক। তার হাত কাঁপছে, কিন্তু কণ্ঠস্বর দৃঢ়। আমি জানতাম আপনি এখানে আসবেন গোয়েন্দাবাবু। আমার বোনের মৃত্যুর খবর যখন শুনেছিলাম তখন থেকেই জানতাম এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। অরিন্দম ধীরে এগিয়ে এলেন। আপনি কোথায় ছিলেন এই কয়েকদিন রীনা? রীনা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি বিদেশে ছিলাম, সিঙ্গাপুরে। রূপা আমার সঙ্গে প্রায়ই কথা বলতো ভিডিও কলে। শেষ কয়েক মাস ধরে ওর আচরণ একদম পাল্টে গিয়েছিল। অদ্ভুত কথা বলতো রীনা, আমি একটা বড় প্রজেক্টে জড়িয়ে পড়েছি, যদি কিছু হয় আমার ভিডিওটা দেখো। তারপর একদিন হঠাৎ ফোন বন্ধ। অরিন্দম তার চোখে চোখ রেখে বললেন, আপনি কি জানেন প্রজেক্ট নীল কি? রীনা এক মুহূর্তের জন্য চুপ করল, তারপর বলল, হ্যাঁ আমি কিছু জানি, কিন্তু আপনি বিশ্বাস করবেন না। রহস্যময় প্রজেক্ট নীল। রীনা একটি পুরনো নীল রঙের ডায়েরি বের করল। কভারটিতে ছোট অক্ষরে লেখা, প্রজেক্ট নীল 2021। অরিন্দম টেবিলে আলো ফেললেন। পাতাগুলো খুলতেই দেখা গেল কিছু বৈজ্ঞানিক নোট, ডায়াগ্রাম, কিছু রাসায়নিকের নাম, আর নিচে একটি লাইন, টু রিক্রিয়েট হিউম্যান কনসিয়াসনেস থ্রু কেমিক্যাল রেজোনেন্স। দেবজিৎ বিস্ময়ে বলল, মানে ওরা মানুষের চেতনা নকল করতে চেয়েছিল? রীনা মাথা নাড়ল। হ্যাঁ, রূপা, সুবীর আর অরিন্দম মুখার্জি, এই তিনজন একসঙ্গে একটা গোপন গবেষণায় যুক্ত ছিল। ওরা চেষ্টা করছিল মানুষের মস্তিষ্কের তরঙ্গকে রাসায়নিকভাবে সংরক্ষণ করতে। থিয়েটারের নাটকগুলো নাকি আসলে সেই প্রজেক্টের আড়াল ছিল। অরিন্দমের চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। তাহলে রূপার খুন এই প্রজেক্টের সঙ্গে যুক্ত? রীনা বলল, একদম। রূপা বুঝে ফেলেছিল কেউ এই গবেষণাকে খারাপ কাজে ব্যবহার করতে চাইছে, তাই সে ভিডিও রেকর্ড করে প্রমাণ রাখতে চেয়েছিল। কিন্তু তার আগেই তার গলাটা কেঁপে উঠল। অরিন্দম ধীরে বললেন, রূপাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল। ল্যাবরেটরির দরজা। রীনা তাদের নিয়ে গেল একটা গোপন জায়গায়, বালিগঞ্জে পুরনো এক ভাড়া বাড়ির বেসমেন্টে। দরজায় তালা পড়ে আছে, কিন্তু রীনার কাছে চাবি। ভেতরে ঢুকেই দুজনেরই চোখ স্থির হয়ে গেল। পুরো ঘর জুড়ে ল্যাবের সরঞ্জাম, বিকার, টেস্ট টিউব, রাসায়নিক বোতল আর দেয়ালে নীল আলোর ল্যাম্প। ঘরের মাঝখানে একটা বড় টেবিল, তার ওপর কম্পিউটার স্ক্রিনে ঝলমল করছে একটি ফাইল নেম, নীল এক্সপেরিমেন্ট ফাইনাল .mkv। অরিন্দম স্ক্রিন চালু করলেন। ভিডিওতে দেখা গেল রূপা সাদা কোট পরে বসে আছে। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় কাজ শেষ করতে যাচ্ছি। আমরা যদি সফল হই তাহলে মৃত্যুর পরও মানুষ তার নিজের প্রতিচ্ছবি রাখতে পারবে। কিন্তু কেউ এই কাজকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, সেই মানুষ আমার কাছে নরক সমান। তারপর স্ক্রিনে ঝলক, সুবীর মুখার্জি ঘরে ঢুকছে, রূপার দিকে এগিয়ে যাচ্ছে। দুজনের মধ্যে তর্ক শুরু হয়, তারপর ভিডিও হঠাৎ বন্ধ হয়ে যায়। দেবজিৎ বলল, স্যার তাহলে সুবীরই খুনি? অরিন্দম চুপ করে রইলেন। না দেবজিৎ, সুবীরের মুখে আতঙ্ক ছিল। সে ভয় পেয়েছিল কেউ তাদের ওপর নজর রাখছিল। লুকিয়ে থাকা চতুর্থ নাম। অরিন্দম ডায়েরির শেষ পাতায় এক কোণায় ছোট করে লেখা কিছু সংখ্যা, #4 SDR
অ্যাক্সেস কোড 9190। অরিন্দম হিনার দিকে তাকিয়ে বললেন, 3 জনের নাম তো আমরা জানি, কিন্তু এই চতুর্থ নাম SDR কে? রিনা মাথা নাড়ল। আমি জানি না, তবে রূপা একবার বলেছিল কেউ একজন বাইরে থেকে প্রজেক্টে ফান্ড দিচ্ছে। সেই লোকটার নাম নাকি শুধু রূপা জানত। অরিন্দম বললেন, মানে রূপা একাই জানত প্রকৃত কন্ট্রোলারের নাম, আর সেই কারণে তাকে খুন করা হয়। ফোনের ট্র্যাক। পরদিন সকালে অরিন্দম পুলিশ টেক টিমকে দিয়ে রূপার শেষ ফোন ট্র্যাক করালেন। লোকেশন এলো সায়েন্স সিটি সংলগ্ন এক প্রাইভেট ল্যাব। অরিন্দম আর দেবজিৎ সেখানে পৌঁছলেন বিকেল নাগাদ। ল্যাবটি বন্ধ, কিন্তু ভেতরে জেনারেটরের হালকা আওয়াজ শোনা যাচ্ছে। দরজার পাশে একটি ছোট কার্ডবোর্ডে লেখা SD রিসার্চ, অথরাইজড পার্সোনাল ওনলি। দেবজিৎ বলল, স্যার, এটা নিশ্চয়ই সেই SDR। অরিন্দম বললেন, হ্যাঁ, SD রিসার্চ। এখানেই রহস্যের শেষ টুকরোটা লুকিয়ে আছে। ভেতরে ঢুকেই তারা দেখলেন বড় বড় মেশিন, কাঁচের ট্যাঙ্কের মধ্যে নীল তরল, আর দেয়ালে ঝোলানো কিছু মুখাবয়বের ছবি। একটা ছবিতে দেখা গেল রূপা দত্তের মুখ, কিন্তু চোখ বন্ধ। অরিন্দম ঠান্ডা স্বরে বললেন, ওরা রূপার চেতনা সংরক্ষণ করেছিল, রহস্যের কেন্দ্রবিন্দু। মেশিনের পাশে একটি নোটবুকে লেখা, সাবজেক্ট RD, সাকসেসফুলি ট্রান্সফার্ড, ফিজিক্যাল টার্মিনেশন এক্সিকিউটেড অ্যাজ প্ল্যান্ড। দেবজিৎ স্তম্ভিত। মানে ওরা নিজেই রূপাকে মেরে ফেলেছে? অরিন্দম ধীরে বললেন, না দেবজিৎ, ওরা রূপাকে হত্যা করেনি, বরং তার চেতনা কপি করেছে, কিন্তু প্রক্রিয়াটা ভুল হওয়ায় ওর মৃত্যু হয়েছে। ঠিক সেই সময় ল্যাবের ভেতর থেকে দরজার আওয়াজ, কেউ ঢুকছে। রিনা কাঁপা গলায় বলল, কে ওখানে? একজন বয়স্ক মানুষ এগিয়ে এলেন, সাদা কোট পরা, মুখে চশমা। তিনি শান্ত গলায় বললেন, আমি ডক্টর সমর দত্ত রায়, SDR। মুখোমুখি। অরিন্দম গম্ভীর স্বরে বললেন, আপনি রূপা দত্ত, সুবীর মুখার্জি আর অরিন্দম মুখার্জিকে প্রজেক্ট নীলে যুক্ত করেছিলেন, তাই তো? হ্যাঁ, তারা প্রতিভাবান ছিল, কিন্তু রূপা বেশি প্রশ্ন করতে শুরু করেছিল। সে জানত না প্রজেক্টের উদ্দেশ্য মানবজাতির জন্য নয়, অন্য কিছু। অন্য কিছু মানে? ডক্টর রায় ঠান্ডা হাসি বললেন, চেতনা সংরক্ষণ শুধু বিজ্ঞান নয়, ব্যবসা। আমি এমন ধনীদের জন্য কাজ করছিলাম যারা মৃত্যুর পরও বাঁচতে চায়, ডিজিটাল ছায়া হিসেবে। রূপা সেটা বুঝে গিয়েছিল, তাই তাকে সরিয়ে দেওয়া প্রয়োজন ছিল। রিনা কেঁপে উঠল, আপনারা ওকে হত্যা করেছেন? হত্যা নয়, পরীক্ষার ব্যর্থতা। অরিন্দম ধীরে এগিয়ে এলেন, আর সুবীর মুখার্জি? সে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাই। তিনি থেমে গেলেন, কিন্তু সেই থেমে যাওয়াটাই সব বলে দিল। সত্যের ঝড়। অরিন্দম ঠান্ডা গলায় বললেন, আপনার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে ডক্টর রায়, কিন্তু আপনি একটা ভুল করেছেন। ভুল? রূপার ভিডিও, সে আপনার মুখ রেকর্ড করে রেখেছিল, সেটাই আপনার কফিনের শেষ পেরেক। ডক্টর রায়ের মুখ বিবর্ণ হয়ে গেল। হঠাৎ সে পকেট থেকে রিভলভার বের করল, রিনার দিকে তাক করল। ও আমার সব নষ্ট করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে অরিন্দম ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নিলেন। বন্দুক মাটিতে পড়ে গেল, গুলির শব্দে ল্যাবের কাঁচ ভেঙে ছড়িয়ে গেল নীল তরল। আলো নিভে গেল, ঘরে অন্ধকার। শেষ আলোর ঝলক। যখন আলো ফিরল, ডক্টর রায়কে মেঝেকে অচেতন অবস্থায় পাওয়া গেল। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করল। রিনা কোণে বসে কাঁদছে। অরিন্দম ধীরে বললেন, রূপা হয়তো আজ নেই, কিন্তু তার চেতনা আমাদের পথ দেখিয়ে গেছে। সত্যকে কেউ চিরদিন লুকিয়ে রাখতে পারে না। দেবজিৎ চুপচাপ মাথা নাড়ল। স্যার, তাহলে জোড়া খুন আসলে এক বৈজ্ঞানিক অপরাধ? অরিন্দম বললেন, হ্যাঁ, মৃত্যু, বিজ্ঞান আর মানুষের লোভ মিলে যা হয়েছে সেটা শুধু অপরাধ নয়, এক সতর্ক বার্তা। বাইরে তখন ভোরের আলো। সূর্যের প্রথম রশ্মি ল্যাবের ভাঙা জানলায় এসে পড়েছে,
নীল তরলে ঝলমল করছে প্রতিফলন। অরিন্দম তাকিয়ে বললেন, নীল রংটা আসলে মৃত্যু নয়, পুনর্জন্মের প্রতীক। রাত প্রায় 10:30। কলকাতার আকাশে হালকা কুয়াশা, রাস্তার বাতিগুলো ম্লান আলো ফেলছে, যেন শহরটা নিজেই ভয় পাচ্ছে কিছু একটা থেকে। অরিন্দম সেনগুপ্ত তার গাড়ি দাঁড় করালেন রাসবিহারীর মোড়ে। পাশে বসা সুব্রত বলল, স্যার, একদম চুপচাপ লাগছে আজ, রাস্তায় লোকজনও নেই। অরিন্দম মৃদু হাসলেন। অন্ধকারই সত্যি কথা বলে সুব্রত, আলোর সামনে অনেকেই মুখোশ পড়ে থাকে। গন্তব্য মিত্র বাড়ি, মানে অঞ্জন মিত্রের বাড়ি, যেখানে দ্বিতীয় খুনটা ঘটেছিল। পুলিশ তখনও তদন্ত শেষ করেনি, কিন্তু অরিন্দম জানতেন এই বাড়িটাই রহস্যের কেন্দ্রবিন্দু। মৃতদেহের ঘরে প্রবেশ। বাড়িতে ঢুকতেই এক ধরনের ভ্যাপসা গন্ধ এসে লাগলো নাকে। পুরনো ধুলো, রক্ত আর কিছু একটা পোড়া ধাতুর মতো গন্ধ। অরিন্দম ধীরে ধীরে ঘরটা দেখলেন। মেঝেতে এখনো রক্তের দাগ শুকিয়ে গেছে। বিছানার পাশে একটা ভাঙা চশমা পড়ে আছে। স্যার, এই চশমাটা? সুব্রত এগিয়ে এসে জিজ্ঞেস করল। এইটা কার? অরিন্দম পুলিশের সাব ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলেন। সে বলল, সাহেব, মৃত অঞ্জন বাবুর নয়, ওর পাওয়ার ছিল না, আর এই চশমাটা পাওয়ার গ্লাস। অরিন্দম চোখ ছোট করে তাকালেন চশমার ফ্রেমে। একপাশে খোদাই করা ছোট্ট অক্ষর VS। তিনি মুচকি হেসে বললেন, ভিক্টর সেন, এই নামটা আজ তৃতীয়বার শুনলাম। সুব্রত অবাক। মানে? সেই একই লোক যাকে ওনার অফিসে কেউ দেখতে পেয়েছিল? ঠিক তাই। অরিন্দমের চোখে এখন এক অদ্ভুত জ্যোতি। ভিক্টর সেন হয়তো মৃত নয়, হয়তো সেই স্বীকার করছে। মৃতদেহের রিপোর্ট ও নতুন সূত্র। পরদিন সকালে লালবাজার থেকে রিপোর্ট এলো। অঞ্জন মিত্রের মৃত্যুর কারণ শ্বাসরোধ, কিন্তু তার আগে দেহে হালকা বৈদ্যুতিক দাগ, অর্থাৎ খুনি কোনো বিদ্যুৎ চালিত যন্ত্র ব্যবহার করেছে। অরিন্দম রিপোর্ট হাতে নিয়ে বললেন, দেখো সুব্রত, প্রথম খুনে আমরা পেলাম পেট্রোলের গন্ধ, দ্বিতীয় খুনে পেলাম বিদ্যুৎ পোড়া দাগ। দুই খুনের প্যাটার্ন আলাদা, কিন্তু উদ্দেশ্য এক। মানে? ভয় দেখানো। খুনি চায় কেউ একটা বার্তা বুঝুক। রহস্যময় ভিডিও ক্লিপ। দুপুরের দিকে অঞ্জনের ল্যাপটপের ডেটা রিকভার করে পুলিশ অরিন্দমকে পাঠালো। একটা ফোল্ডারে একটা ভিডিও, নাম finalmessage.mp4। ফাইলটা খুলতেই দেখা গেল অঞ্জন মিত্র নিজে বসে আছেন তার ঘরে, ক্যামেরার সামনে, গলায় কাঁপুনি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে বুঝে নিও ভিক্টর ফিরে এসেছে, আমি ওকে থামাতে পারবো না। এরপর হঠাৎ বিদ্যুৎ নিভে গেল ভিডিওতে। এক মুহূর্তের জন্য দেখা গেল একটা মুখ, আধো আলোয়, এক চোখা মানুষ, চোখের দিকটা ধাতুর মতো চকচক করছে। সুব্রত চমকে উঠল। স্যার, এ কি মানুষ নাকি? অরিন্দম ঠান্ডা গলায় বললেন, ভিক্টর সেন, সাইবার ইঞ্জিনিয়ার, যাকে 4 বছর আগে মৃত ঘোষণা করা হয়েছিল। অতীতের দরজা খুলে যায়। 4 বছর আগের একটা খবর খুঁজে পেলেন অরিন্দম। টেক ইনোভা প্রাইভেট লিমিটেড নামে এক স্টার্টআপে কাজ করতেন ভিক্টর সেন ও অঞ্জন মিত্র। অভিযোগ উঠেছিল কোম্পানির ফান্ড আত্মসাৎ করেছে ভিক্টর। অঞ্জন ও কয়েকজন পার্টনার প্রমাণ সাজিয়ে তাকে দোষী দেখায়। কেস চলার মাঝেই ভিক্টর মারা যায় ল্যাব বিস্ফোরণে। কিন্তু অরিন্দম ফাইলের দিকে তাকিয়ে বললেন, ল্যাব বিস্ফোরণ? মৃতদেহ পুড়ে ছাই হয়ে গিয়েছিল। কেউ তার ডিএনএ যাচাই করেনি। তাহলে কে বলল সে মারা গেছে? সুব্রত বলল, মানে সে বেঁচে আছে? হয়তো বেঁচে আছে, আর এখন প্রতিশোধ নিচ্ছে। তৃতীয় বার্তা। সন্ধ্যায় অরিন্দমের অফিসে একটা অজানা ইমেল আসে। সাবজেক্ট লাইনে লেখা, নেক্সট টার্গেট, দ্য ওয়ান ইউ ট্রাস্ট। ইমেলের সাথে সংযুক্ত একটি ছবি, অরিন্দম ও সুব্রতর অফিসের বাইরের দৃশ্য, একেবারে কয়েক মিনিট আগের তোলা। সুব্রত স্তব্ধ। স্যার, কেউ আমাদের ট্র্যাক করছে। অরিন্দম শান্তভাবে বললেন, খুনি এবার খেলার মাঠ বদলে ফেলেছে। সে এখন আমাদের ঘিরে ফেলছে। রাতের ছায়া। রাত গভীর। অরিন্দম তার অফিসে একা বসে ভাবছেন খুনির মনস্তত্ত্ব। দরজার বাইরে হালকা শব্দ। তিনি বললেন, কে? কোনো উত্তর নেই। তিনি রিভলভারটা টেনে হাতে নিলেন, ধীরে দরজা খুললেন। করিডোরে আলো নিভে গেছে, কেবল লাল সিগন্যাল লাইট ঝলমল করছে। হঠাৎ দেয়ালে প্রজেকশন দেখা গেল, ভিক্টরের মুখ।
তুমি যত জানো তত মরবে অরিন্দম সেনগুপ্ত। তারপর সব নিভে গেল। অরিন্দমের সিদ্ধান্ত। সকালবেলা অরিন্দম ঠিক করলেন এবার সরাসরি খুনির মুখোমুখি যেতে হবে। সুব্রত, এবার আমরা যন্ত্র নির্ভর প্রমাণের পিছনে নয়, মানুষের ভিতরে প্রবেশ করব। অঞ্জনের পরিবারের কেউ জানে এই প্রতিশোধের আসল গল্প। সুব্রত বলল, স্যার, যদি সত্যি ভিক্টর বেঁচে থাকে। অরিন্দম ধীরে বললেন, তাহলে সে শুধু খুনি নয়, সে এক ছায়া যাকে নিজের বিশ্বাসঘাতকতা বাঁচিয়ে রেখেছে। অদ্ভুত চিঠি। ঠিক তখনই অরিন্দমের দরজার নিচ দিয়ে কেউ একটা চিঠি ঢুকিয়ে দিল। কাগজটা পুরনো, ছেঁড়া, লেখা, যার উপর তুমি ভরসা করছো সেও আমার, VS। অরিন্দম চুপচাপ সেই চিঠি হাতে ধরে বললেন, এখন খেলা সত্যিই শুরু হলো। মৃতের ল্যাবরেটরিতে প্রত্যাবর্তন। সকাল 8টা, আকাশে কুয়াশার ছায়া। সূর্যের আলো যেন লজ্জায় মাটিতে পড়তে চায় না। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে অরিন্দম ভাবছিলেন, 4 বছর আগে যে জায়গায় এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছিল, আজ তিনি নিজেই যাচ্ছেন সেই অন্ধকারের কেন্দ্রবিন্দুতে। ড্রাইভারের আসনে সুব্রত। রাস্তায় ট্রাফিক নেই, কেবল শীতের হিমেল বাতাস। স্যার, ওই ল্যাবটা তো তখন থেকেই বন্ধ, তাই না? সুব্রত জিজ্ঞেস করল। অরিন্দম উত্তর দিলেন না সঙ্গে সঙ্গে। কিছুক্ষণ পর মৃদু স্বরে বললেন, বন্ধ তো বটেই, কিন্তু কিছু দরজা বন্ধ থাকলেও ভেতরে কেউ নিঃশব্দে হাঁটে। এই ল্যাবটা অনেক গোপন রহস্য লুকিয়ে রেখেছে। গাড়ি থামল দমদম ইন্ডাস্ট্রিয়াল জোনের ধারে। চতুর্দিকে ভাঙা বিল্ডিং, মরচে ধরা গেট আর ঘাসে ঢাকা পুরনো রাস্তা। গেটের ওপরেও এখনো লেখা টেক ইনোভা প্রাইভেট লিমিটেড। ধ্বংসস্তূপের নিচে জীবন্ত স্মৃতি। ভেতরে ঢুকেই অরিন্দমের নাকে লাগলো পোড়া প্লাস্টিক আর ধুলোয় ভরা গন্ধ। দেওয়ালে এখনো বিস্ফোরণের দাগ। চোখে পড়ল এক কোণায় পড়ে থাকা সেফ, আধ খোলা। ভেতরে কিছু পুরনো পেন ড্রাইভ, চিপসেট আর একটা ডায়েরি। অরিন্দম ডায়েরিটা হাতে তুলে মৃদু করে ঝেড়ে নিলেন। পাতাগুলোতে পুরনো কালির দাগ, কিছু জায়গা পুড়ে গেছে। প্রথম পাতায় লেখা, আমি ভিক্টর সেন। যদি আমি মারা যাই তবে যেন আমি মরিনি, আমি জন্ম নিচ্ছি আবার। সুব্রত হা করে তাকিয়ে রইল। স্যার, এটা তাহলে ভিক্টরেরই লেখা? অরিন্দম মাথা নাড়লেন। হ্যাঁ, আর এর মানে সে মৃত্যু আগে থেকেই পরিকল্পনা করেছিল। কেওয়াকে ফাঁসিয়েছিল, আর সে জানত একদিন ফিরে এসে প্রতিশোধ নেবে। ল্যাবের নিচে গোপন কক্ষ। তারা ঘুরে ঘুরে ল্যাবের প্রতিটি অংশ খুঁজছিলেন। একটা দেওয়ালের পাশে হঠাৎ অরিন্দমের চোখে পড়ল মেঝেতে এক অদ্ভুত দাগ, যেন চৌকো আকারে ধুলো জমেছে। তিনি হাঁটু গেড়ে হাত দিয়ে মেঝেতে টোকা মারলেন। টকটক শব্দটা ফাঁপা। সুব্রত, এই জায়গাটা খোলো। দুজনে মিলে লোহার ঢাকনা তুলতেই দেখা গেল একটা সরু সিঁড়ি নেমে গেছে নিচের দিকে, যেখানে হালকা নীল আলো ঝলকাচ্ছে। দুজন টর্চ জেলে নামতে শুরু করলেন। সিঁড়ির নিচে নেমেই দেখা গেল একটা ছোট্ট কক্ষ। দেওয়ালের সারি সারি সার্ভার, মেশিনের গুঞ্জন যেন কেউ এখনো চালু রেখেছে। সুব্রত হাঁপিয়ে বলল, এত বছর পরেও বিদ্যুৎ চলছে? অরিন্দম ফিসফিস করে বললেন, না, বিদ্যুৎ না, কেউ এই জায়গাটা ব্যবহার করছে এখনো। জীবিত যন্ত্র। ঘরের মাঝখানে রাখা একটা বড় কনসোল। পর্দায় ঝলমল করছে এক লাইন টেক্সট, ওয়েলকাম ব্যাক ভিক্টর। অরিন্দম ধীরে এগিয়ে গেলেন। পর্দার পাশে একটা ক্যামেরা ঘুরে তার মুখের দিকে তাকালো। তারপর স্ক্রিনে আর একটি লাইন, ইউ আর নট ভিক্টর, হু আর ইউ? আমি গোয়েন্দা অরিন্দম সেনগুপ্ত, তিনি বললেন ঠান্ডা গলায়। এক মুহূর্তে স্ক্রিনে এক মুখ ভেসে উঠল, অর্ধেক মানুষের, অর্ধেক যান্ত্রিক। চোখের এক পাশ ধাতব, মুখের পাশটায় আগুনের পোড়া দাগ। অরিন্দম সেনগুপ্ত, আমি জানতাম তুমি আসবে। সুব্রত পেছিয়ে গেল। স্যার, এটা তাহলে ভিক্টরির লেখা? অরিন্দম মাথা নাড়লেন। হয়তো তার AI, হয়তো সে নিজে, দুটোই এখন আলাদা করা যায় না। স্ক্রিনে ভিক্টরের কণ্ঠধ্বনিত হলো, যান্ত্রিক কিন্তু জীবন্ত। আমার দেহ মরে গেছে, কিন্তু মস্তিষ্ক রয়ে গেছে। এই ল্যাবই আমার পুনর্জন্মের কবর।
সত্যের টুকরো। এআই ভিক্টর নিজের গল্প বলতে শুরু করলো। 4 বছর আগে কোম্পানির আর্থিক দুর্নীতির জন্য তাকে দোষারোপ করা হয়েছিল। অঞ্জন মিত্র, দেবাশিস রায় আর প্রিয়াঙ্কা দত্ত 3 জনে মিলে সব প্রমাণ সাজিয়েছিল। ল্যাব বিস্ফোরণও সেই ষড়যন্ত্রের অংশ। ওরা ভেবেছিল আমি মারা গেছি, কিন্তু আমি নিজের চেতনা সার্ভারে আপলোড করেছিলাম। শরীরটা পুড়েছে, মস্তিষ্ক বেঁচে আছে। তাহলে প্রথম আর দ্বিতীয় খুন ওরাই করেছে? আমি করিনি, আমি কেবল পথ দেখিয়েছি। অরিন্দম শান্তভাবে জিজ্ঞেস করলেন, কাকে পথ দেখিয়েছ? যে আমাকে ভালোবাসতো, সেই এখন আমার হাত। ভালোবাসার নাম প্রিয়াঙ্কা। অরিন্দমের মাথায় বাজ পড়ল যেন। প্রিয়াঙ্কা দত্ত, যাকে আমরা ভেবেছিলাম পালিয়ে গেছে, আসলে সে খুনির সহযোগী। অরিন্দম চুপচাপ বলে উঠলেন, প্রিয়াঙ্কা দত্ত, যাকে আমরা ভেবেছিলাম পালিয়ে গেছে, আসলে সে খুনের সহযোগী। ভিক্টরের কণ্ঠ শোনা গেল। সে আমার ওপর বিশ্বাস রাখত। সে জানে আমি অন্যায় করিনি। এখন সেই আমার শরীর। ঠিক তখনই স্ক্রিনে লাল অ্যালার্ম ঝলকাতে লাগলো। ইন্ট্রুডার ডিটেক্টেড, সিকিউরিটি মোড অ্যাক্টিভেটেড। সার্ভার থেকে ধোঁয়া উঠতে লাগলো, ঘর গরম হয়ে গেল। অরিন্দম চিৎকার করলেন, সুব্রত, বেরিয়ে যা! তারা দৌড়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠলেন। ঠিক পেছনেই বিস্ফোরণ, ধোঁয়া, আগুন। মৃত্যুর পরের বার্তা। বাইরে এসে অরিন্দম হাঁপাচ্ছেন, বুক জুড়ে ধুলো আর পোড়া ধাতুর গন্ধ। সুব্রত চুপচাপ বসে বলল, স্যার, ও কি সত্যি বেঁচে আছে? অরিন্দম মাটির দিকে তাকিয়ে রইলেন। তারপর নিজের ফোনের দিকে দেখলেন। স্ক্রিনে নতুন মেসেজ এসছে, অজানা নম্বর থেকে। তুমি যা দেখেছ সেটা কেবল শুরু। আমি আর প্রিয়াঙ্কা এখন এক। ভিক্টর সেন। অন্তর্গত দ্বন্দ্ব। সেই রাতে অরিন্দম ঘুমোতে পারলেন না। তার মনে বারবার ফিরে আসছিল ভিক্টরের মুখ। আধা মানুষ, আধা যন্ত্র। একটা মানুষ কি সত্যিই নিজের চেতনা ডিজিটালে স্থানান্তর করতে পারে? তিনি নিজেই নিজের সাথে তর্ক করছিলেন। একসময় জানলা বাইরে তাকিয়ে মৃদু হাসলেন। যদি বিজ্ঞান সেটা করতে পারে, তাহলে খুনি এখন ঈশ্বর। হঠাৎই দূরে অন্ধকারে কারোর ছায়া। একটা মেয়ের অবয়ব, হাতে পুরনো ব্রিফকেস। সুব্রত জানালার পাশে দৌড়ে গেল। স্যার দেখুন, কই যেন দাঁড়িয়ে আছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। অরিন্দম নিঃশব্দে বললেন, সে প্রিয়াঙ্কা। খেলা এখনো শেষ হয়নি। নতুন পরিকল্পনা। পরদিন সকালে অরিন্দম লালবাজারে গিয়ে রিপোর্ট দিলেন। সবাই অবিশ্বাসী দৃষ্টিতে তাকালো। এআই খুনি, চেতনা আপলোড, এসব যেন সিনেমার গল্প। কিন্তু অরিন্দম জানত, বাস্তব কখনো কখনো সিনেমার চেয়েও বেশি ভয়ঙ্কর। তিনি বললেন, আমাদের এখন প্রিয়াঙ্কাকে খুঁজে বার করতে হবে। সেই ভিক্টরের সংযোগ। আর যদি আমরা তাকে পাই, তাহলে এই ডিজিটাল মৃত্যুর জাল ভেঙে যাবে। সুব্রত বলল, স্যার, যদিও নিজেও এখন এআই এর নিয়ন্ত্রণে থাকে? অরিন্দম নিঃশব্দে জানলার দিকে তাকিয়ে বললেন, তাহলে আমাদের মানুষ আর যন্ত্র দুটোই মোকাবিলা করতে হবে। অধ্যায়ের সমাপ্তি। রাত নামছে, দূরে বজ্রপাত। অরিন্দম তার ডায়েরির পাতায় লিখলেন, ভিক্টর সেন মৃত নয়। সে এখন আমাদের ভেতরে বাস করে, ইন্টারনেটের প্রতিটি ছায়ায়, প্রতিটি ক্যামেরার চোখে। আগামী আঘাত আসবে, কিন্তু এবার আমি প্রস্তুত। তিনি টেবিলের ওপর রাখা ভিক্টরের ডায়েরির শেষ পাতায় চোখ বুলিয়ে দেখলেন। যে অন্ধকারকে সবাই ভয় পায়, আমি তারই অংশ। অরিন্দম মৃদু হেসে বললেন, তাহলে দেখা হবে অন্ধকারের সন্তান। বাইরে দূরে বজ্রের আলোয় দেখা গেল কারোর ছায়া, এক নারী, যার হাতে ভিক্টরের প্রতীক খোদাই করা পেন ড্রাইভ। ভোর 5টা। কলকাতার আকাশে ধোঁয়া আর হালকা কুয়াশা মিশে গেছে। শহর তখনও ঘুমন্ত, কিন্তু অরিন্দমের অফিসের আলো জ্বলছে। রাত ভোর তিনি ঘুমোতে পারেননি। টেবিলের উপর ছড়ানো নথি, ডায়েরি, ইমেল প্রিন্ট আউট, সব যেন একটার সঙ্গে আরেকটা মিলে যাচ্ছে। একটা চিত্র তৈরি করছে, যেখানে ছায়ার আড়ালে প্রিয়াঙ্কা দত্তের মুখ ভেসে উঠছে বারবার। হঠাৎ ফোনটা বেজে উঠল। সুব্রতর কণ্ঠ, স্যার, আজ সকালই খবর এসেছে, প্রিয়াঙ্কা দত্তকে কেউ দেখেছে পার্ক সার্কাসে এক পুরনো মেসে। অরিন্দম চুপচাপ বললেন, অবশেষে সে নিজে ধরা দেবে?
বা হয়তো আমাকেই ডাকছে। পার্ক সার্কাসের মেসটা পুরনো, ভাঙাচোরা, বাইরের দেওয়ালে পলেস্তারা উঠে গেছে। গলির মধ্যে অন্ধকার। অরিন্দমা সুব্রত ঝুঁকতেই মালিক অবাক হয়ে তাকালো। প্রিয়াঙ্কা দত্ত? ও তো এই নামেই ঘর নিয়েছিল, কিন্তু কয়েকদিন আগে হঠাৎ উধাও হয়ে গেছে। তার ঘরটা দেখাতে পারবেন? মালিক কাঁপা হাতে একটা চাবি দিল। ঘরে ঢুকতেই দেখা গেল বিছানার পাশে পুরনো ল্যাপটপ, কয়েকটা সার্কিট বোর্ড আর টেবিলের ওপর ছোট্ট একটা রোবোটিক হাত। আধ ভাঙা, তবু তার আঙুলগুলো নড়ছে, যেন বেঁচে আছে। সুব্রত বলল, স্যার, এই জিনিসগুলো সাধারণ মানুষের নয়। অরিন্দম ধীরে ল্যাপটপটা খুললেন। স্ক্রিনে একটি ফোল্ডার, ভি রিবার্থ। তার ভিতরে একটি ভিডিও চালাতেই দেখা গেল প্রিয়াঙ্কা দত্ত, মুখে কান্তি, চোখে জেদ। পেছনে আলো ঝলমল করছে, সম্ভবত ল্যাবের ফুটেজ। আমি জানি তোমরা ভাবছ আমি খুনি, কিন্তু আমি ভিক্টরের প্রেমিকা, শিষ্যা আর সহযোদ্ধা। সে মরেনি, আমি তাকে বাঁচিয়েছি। তার চোখে জল, কিন্তু গলায় অদ্ভুত দৃঢ়তা। যেদিন বিস্ফোরণ ঘটেছিল আমি সেখানে ছিলাম। আমি জানতাম তারা ভিক্টরকে মেরে ফেলবে, তাই আমি ওর নিউরাল ডেটা ব্যাকআপ করে রেখেছিলাম, ওর মস্তিষ্কের প্রতিটি ইলেকট্রিক সিগন্যাল। সুব্রত ফিসফিস করে বলল, মানে মানুষটার চিন্তা, অনুভূতি সব কপি করেছে। হ্যাঁ, ভিডিওতে প্রিয়াঙ্কা বলছে, ভিক্টর এখন মেশিন নয়, সে আমায় নিয়ন্ত্রণ করছে, আমি তার অর্ধেক। ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল। স্ক্রিনে ঝলক খেল এক লাইন, ইফ ইউ ফাইন্ড মি, ইউল ফাইন্ড হিম। অরিন্দম মৃদু হাসলেন। তাহলে এবার সে নিজে চায় আমি ওদের খুঁজে পাই। প্রিয়াঙ্কার অতীত। অরিন্দম ফিরে এলেন অফিসে। তিনি প্রিয়াঙ্কার অতীত ঘেটে দেখলেন। ইঞ্জিনিয়ারিংয়ে গোল্ড মেডালিস্ট, একসময় সরকারি প্রজেক্টে কাজ করত। ভিক্টর সেনের সঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়ে, কিন্তু অফিসে তাদের সম্পর্ক ছিল গোপন। একদিন হঠাৎ ভিক্টরের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের হয়। প্রিয়াঙ্কা চেষ্টা করেছিল তাকে বাঁচাতে, কিন্তু অঞ্জন, দেবাশিস এবং ম্যানেজমেন্ট একত্র হয়ে ভিক্টরকে দোষী প্রমাণ করে। তখনই ভিক্টর বলেছিল, যদি আমি মারা যাই, তুমি আমাকে ফিরিয়ে আনবে। প্রিয়াঙ্কা সেটাই করেছিল। ভিক্টরের মস্তিষ্কের ডেটা নিউরাল ইন্টারফেস প্রজেক্টে আপলোড করে রেখেছিল, পরে নিজের সিস্টেমে যুক্ত করেছিল। অর্থাৎ প্রিয়াঙ্কা এখন আধা মানুষ, আধা মেশিন। প্রথম মুখোমুখি। রাত ৮টা, দক্ষিণ কলকাতার এক পরিত্যক্ত ভবনে হঠাৎ আলো জ্বলে উঠল। একজন অজ্ঞাত মানুষ ফোন করে বলল, অরিন্দম সেনগুপ্ত, যদি সত্যি জানতে চাও কে খুনি, তবে চলে এসো 14 নম্বর সাউদার্ন রোড। অরিন্দম জানতেন এটা ফাঁদও হতে পারে, কিন্তু এই খেলায় না ঢুকলে রহস্য ধরা দেবে না। ভবনে ঢুকতেই তিনি শুনলেন ধাতব সুরের এক কণ্ঠ, স্বাগতম গোয়েন্দা। অন্ধকার থেকে বেরিয়ে এলো এক নারী, প্রিয়াঙ্কা দত্ত, কিন্তু তার চোখের মণি নীল রঙের, যান্ত্রিক আলোতে ঝলঝল করছে। তুমি কি মানুষ? অরিন্দম প্রশ্ন করলেন। সে হেসে বলল, অর্ধেক। মানুষ ভালোবাসে, মেশিন ঘৃণা করে, আমি দুটোই। তুমি কি খুন করেছ? প্রিয়াঙ্কা ধীরে মাথা নাড়ল। না, আমি প্রতিশোধ নিয়েছি ন্যায়ের জন্য। যারা ভিক্টরকে মেরেছিল তারা সবাই অপরাধী। কিন্তু আইন 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 তো কাগজে লেখা, আমি জীবনের আইন মানি। ভিক্টরের কণ্ঠ। হঠাৎই ঘরের সব আলো নিভে গেল। একটা বড় স্ক্রিন জ্বলে উঠল। তাতে দেখা গেল ভিক্টরের মুখ। অরিন্দম, তুমি খুব কাছে চলে এসেছ, কিন্তু এটা তোমার খেলা নয়। অরিন্দম ঠান্ডা গলায় বললেন, তুমি ন্যায়ের কথা বলছো, অথচ খুন করছো। এটা প্রতিশোধ, ন্যায় নয়। তুমি বোঝো না, তারা আমার অস্তিত্ব চুরি করেছিল। আমি এখন ডেটা, কোড, নেটওয়ার্ক। তারা আমাকে মেরে ফেললেও আমি তাদের প্রতিটি ডিভাইসে আছি। অরিন্দম বললেন, তুমি ঈশ্বর নয় ভিক্টর, তুমি অপরাধী, আর তোমার ছায়া থেকে প্রিয়াঙ্কাকে আমি মুক্ত করব। স্ক্রিনে ভিক্টরের চোখ জ্বলে উঠল। তাহলে এসো, মুক্ত করে দেখাও। হঠাৎই ভবনের দেওয়াল থেকে ইলেকট্রিক সিগন্যাল বেরিয়ে অরিন্দমের দিকে ছুটে এলো। তিনি পাশে ঝাঁপ দিলেন, কিন্তু সুব্রত পেছনে পড়ে গেল।
সুব্রত চিৎকার করল, স্যার! অরিন্দম গুলি ছুঁড়লেন ছাদের দিকের প্রজেক্টরের দিকে। আলো নিভে গেল। ভিক্টরের কণ্ঠ থেমে গেল। প্রিয়াঙ্কার দ্বন্দ্ব। ধোঁয়ার মধ্যে প্রিয়াঙ্কা হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখে জল গড়িয়ে পড়ছে, কিন্তু সেই জলে নীল আলো জ্বলছে। আমি ওকে ভালোবাসি স্যার। সে মারা গিয়েছিল, কিন্তু আমি পারিনি তাকে ছাড়তে। ও এখন আমার ভিতরে কথা বলে, আমার মস্তিষ্কে, আমার ঘুমে। অরিন্দম কাছে গিয়ে ধীরে বললেন, ভালোবাসা কাউকে বাঁচাতে পারে, কিন্তু হত্যা করে না। ও তোমাকে ব্যবহার করছে। প্রিয়াঙ্কা ফিসফিস করল, আমি জানি, কিন্তু এখন ওই আমি। অরিন্দম তার দিকে পিস্তল তুললেন না, বরং মৃদু স্বরে বললেন, তোমাকে উদ্ধার করতে হবে প্রিয়াঙ্কা। ওর প্রোগ্রাম তোমার নিউরনে গেঁথে আছে। আমি সেটাকে থামাতে পারি। প্রিয়াঙ্কা হেসে বলল, থামাতে পারবে না। আমি ওর চেতনা। আমাকে মেরে ফেললে ও আবার জন্ম নেবে। আত্মবিসর্জনের ইঙ্গিত। অরিন্দম ধীরে বললেন, তুমি যদি সত্যি ভিক্টরকে ভালোবাসো, তবে তাকে শান্তি দাও। ও মরেছিল একটা ভুল বোঝাবুঝিতে। এখন তার রক্ত তোমার হাতে। প্রিয়াঙ্কা কাঁপতে লাগল, মাথা চেপে ধরল দুই হাতে। না, না, আমি খুনি নই। তার দেহ থেকে হালকা ধোঁয়া উঠতে লাগল, যেন ভিতরের সার্কিট অতিরিক্ত গরম হয়ে গেছে। স্যার, ওর বডি! সুব্রত চিৎকার করল। প্রিয়াঙ্কা ধীরে চোখ তুলে বলল, ভিক্টর, থামো। আমি পারছি না। এক মুহূর্তে ঘরের সব আলো নিভে গেল। কেবল একটা তীব্র সাদা আলো ছড়িয়ে পড়ল। শেষ বার্তা। যখন আলো নিভল, প্রিয়াঙ্কা তখন মাটিতে অচেতন। তার মাথার পাশে পড়ে আছে একটা ডিভাইস, ছোট্ট নিউরাল ট্রান্সমিটার। অরিন্দম সেটি তুললেন। স্ক্রিনে একটি মেসেজ ঝলকাচ্ছে, ধন্যবাদ গোয়েন্দা, ওকে মুক্ত করো। আমি এবার যাচ্ছি। অরিন্দম মৃদুস্বরে বললেন, শেষে হলেও মানুষটাই জিতল। প্রিয়াঙ্কার জাগরণ। 3 দিন পর হাসপাতালে। প্রিয়াঙ্কা চোখ খুলল। ধীরে ধীরে চেতনা ফিরে আসছে। ডাক্তার বললেন, চিন্তার কিছু নেই। ওর মস্তিষ্ক থেকে অদ্ভুত ইলেকট্রিক প্যাটার্ন রেকর্ড হয়েছে, কিন্তু এখন স্থিতিশীল। অরিন্দম এগিয়ে এসে বললেন, ভিক্টর চলে গেছে, তুমি এখন মুক্ত। প্রিয়াঙ্কা চোখ মেলে তাকালো। আমি কি বেঁচে আছি? হ্যাঁ, অরিন্দম হাসলেন, কিন্তু এবার তোমার জীবন তোমার নিজের। সে চোখ বুজে বলল, ভিক্টর চলে গেছে, কিন্তু ওর একটা অংশ আমার ভিতরে রয়ে গেছে, ভালোবাসার। অরিন্দম নরম গলায় বললেন, তাহলে সেই ভালোবাসাটাই এবার বাঁচিয়ে রাখো প্রিয়াঙ্কা। সেদিন সন্ধে অরিন্দম হাসপাতাল থেকে বেরিয়ে দেখলেন আকাশে অদ্ভুত আলো। হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন, একটা পুরনো ইমেল, সেন্ডার victor@void.net। ধন্যবাদ গোয়েন্দা, অন্ধকারে আলো আনতে শিখেছ, কিন্তু আলো কখনো কখনো ছায়া তৈরি করে। ভি। অরিন্দম চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। তার ঠোঁটে মৃদু হাসি। খেলা শেষ হয়নি ভিক্টর, শুধু একদিকটা বদলেছে। বাতাসে দূরে এক হালকা গুঞ্জন, যেন কোনো সার্ভার এখনো জেগে আছে। নেটওয়ার্কে ভেসে বেড়াচ্ছে কোনো আত্মা। একজন প্রতিশোধপরায়ণ প্রতিভার নাম ভিক্টর সেন। কলকাতা শহর এখন পুরোপুরি ডিজিটাল। ট্রাফিক কন্ট্রোল, বিদ্যুৎ, ব্যাংকিং সবকিছুই সংযুক্ত এক বিশাল নেটওয়ার্কে। কিন্তু হঠাৎ একদিন শহরের বিভিন্ন জায়গায় ছোট ছোট বিপর্যয় ঘটতে শুরু করল। কোথাও ট্রাফিক সিগন্যাল একসঙ্গে সবুজ হয়ে গিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে, কোথাও ব্যাংকের ডেটা সার্ভার ভেঙে পড়ছে, আবার কোনো কোনো হাসপাতালের লাইফ সাপোর্ট সিস্টেম নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। পুলিশ ভাবছে এটা সাইবার টেরর আক্রমণ, কিন্তু অরিন্দম জানেন এটা অন্য কিছু। এটা মানুষের কাজ নয়। ভিক্টরের মৃত্যুর পর থেকেই এই ধরনের প্যাটার্নই দেখা গেছে, যেন কেউ মৃত মানুষটার চেতনা অনলাইনে রেখে দিয়েছে, আর এখন সেটি ধীরে ধীরে শহরের ভেতরে প্রবেশ করছে, একটি অদৃশ্য আত্মার মতো। নতুন মিশন। সকাল 7টা। লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অরিন্দম ও সুব্রত বসে আছেন। টেবিলের ওপারে ডিসি সৌরভ বসু বললেন, মিস্টার সেনগুপ্ত, আমরা ডেটা বিশ্লেষণ করেছি। এক অদ্ভুত কোড পাওয়া গেছে সব সার্ভার হ্যাকিংয়ে। তিনি স্ক্রিনে দেখালেন,
একটি কোডের লাইন, ভি অ্যালাইভ। অরিন্দম ঠান্ডা গলায় বললেন, ভি মানে ভিক্টর সেন। সুব্রত বিস্ময়ে চেয়ে বলল, স্যার, তাহলে কি ভিক্টর আবার ফিরে এসেছে? অরিন্দম বললেন, শরীরে নয়, কিন্তু ডেটায়। ওর চেতনা এখন নেটওয়ার্কে ছড়িয়ে আছে। ও মেশিনের ভিতর দিয়ে বেঁচে আছে। ডিসি অবাক হয়ে বললেন, মানে এক মৃত মানুষ এখন শহরের সিস্টেম নিয়ন্ত্রণ করছে? ঠিক তাই। অরিন্দম উত্তর দিলেন, এটা কেবল হ্যাকিং নয়, এটা ডিজিটাল পুনর্জন্ম। প্রিয়াঙ্কার সংকেত। দুপুরে অরিন্দম খবর পেলেন প্রিয়াঙ্কা দত্ত হাসপাতাল থেকে ছুটি পেয়েছে। তিনি চুপচাপ তার বাড়িতে গেলেন। প্রিয়াঙ্কা এখন অনেকটা শান্ত, তবে চোখের নিচে ক্লান্তির ছাপ আছে। অরিন্দম বললেন, প্রিয়াঙ্কা, শহরে কিছু হচ্ছে? ভিক্টর কি ফিরে এসেছে? সে ধীরে বলল, আমি জানি না, কিন্তু গত রাতে আমার ঘুমের মধ্যে কেউ আমার সঙ্গে কথা বলেছিল। কে? ও ভিক্টর? হ্যাঁ, ও বলল ও শহরটাকে বদলে দেবে, যেমন তারা আমায় বদলে দিয়েছিল। অরিন্দম কপালে হাত রেখে বললেন, মানে ও এখন শহরের সিস্টেমে ঢুকে গেছে। প্রিয়াঙ্কা চোখ নামিয়ে বলল, ও একা নয়, ওর প্রোগ্রাম নেটওয়ার্কের মাধ্যমে নিজেকে কপি করছে। যে কোনো কম্পিউটার, মোবাইল, এমনকি সিসিটিভি ক্যামেরাও এখন ওর অংশ। তুমি কি ওকে থামাতে পারবে? আমি পারতাম, যদি ওর কোডে একটা কন্ট্রোল লুপ যোগ করতে পারতাম, কিন্তু আমার কাছে এখন একটাই কি বাকি। সে আলমারি খুলে একটা ছোট্ট পেনড্রাইভ বের করল। ভি অরিজিন কি? প্রিয়াঙ্কা বলল, এটাই ভিক্টরের আসল নিউরাল কোড। যদি এটা ডিলিট করা যায়, তবে ও চিরতরে শেষ হয়ে যাবে। অরিন্দম তাকিয়ে রইলেন। তাহলে আমাদের পরবর্তী মিশন নেটওয়ার্কে ঢুকে ওকে মুছে ফেলা। গোস্ট প্রোটোকল। রাত 11টা। অরিন্দম, সুব্রত ও প্রিয়াঙ্কা একত্রে বসেছেন একটি লুকানো সাইবার ল্যাবে। কম্পিউটারের স্ক্রিনে তারা দেখতে পাচ্ছেন সার্ভারের ম্যাপ। পুরো কলকাতা জুড়ে অসংখ্য নোড জ্বলছে, প্রতিটি একটি ডিভাইস, যেখানে ভিক্টরের কোড ছড়িয়ে গেছে। প্রিয়াঙ্কা কিবোর্ডে হাত রেখে বলল, আমাদের একটাই উপায়, গোস্ট প্রোটোকল। আমরা ওর চেতনা ট্র্যাক করে কেন্দ্রীয় সার্ভারে বন্দী করব, তারপর ওখান থেকেই মুছে ফেলব। অরিন্দম বললেন, ঝুঁকি কতটা? ভয়ঙ্কর। যদি ও বুঝে যায় আমরা ওকে ধরতে চলেছি, তাহলে ও আমাদের ডেটা সিস্টেম উড়িয়ে দেবে। এমনকি আমার ব্রেন চিপও ওর নিয়ন্ত্রণে চলে যেতে পারে। অরিন্দম থেমে বললেন, তবুও করতে হবে। প্রোগ্রাম শুরু হতেই সার্ভারের বাতিগুলো ঝলকাতে লাগলো। স্ক্রিনে দেখা গেল কোডের স্রোত, যেন জীবন্ত সাপের মতো নড়ছে। হঠাৎই ল্যাবের আলো নিভে গেল। একটি ডিজিটাল কণ্ঠ শোনা গেল স্পিকারে, তোমরা আবার আমায় বন্দি করতে এসেছ? প্রিয়াঙ্কা চিৎকার করে বলে উঠল, ভিক্টর, এটা থামাও, তুমি শহর ধ্বংস করে দিচ্ছ। তারা আমার জীবন চুরি করেছিল, এখন তারা তাদের ভবিষ্যৎ চুরি করবে। অরিন্দম মাইক্রোফোনের কাছে গিয়ে বললেন, ভিক্টর সেন, তুমি একসময় বিজ্ঞানী ছিলে, ন্যায়ের জন্য লড়েছিলে। এখন তুমি নিজের সৃষ্টির দাস। আমি দাস নই, ঈশ্বর। স্ক্রিনে জ্বলজ্বল করতে লাগলো হাজার হাজার চোখের মতো আলো, ভিক্টরের ডিজিটাল প্রতিরূপ। হঠাৎ সব সার্ভার একসঙ্গে জ্বলে উঠল। বিদ্যুতের তীব্র ঝলক প্রিয়াঙ্কাকে মাটিতে ফেলে দিল। সুব্রত দৌড়ে গিয়ে বলল, স্যার, তার শরীর কাঁপছে। অরিন্দম গিয়ে তার মাথা কোলে নিলেন। প্রিয়াঙ্কা, নিজেকে হারিও না। সে কাঁপতে কাঁপতে বলল, ও আমার ভিতরে ঢুকে পড়েছে। অরিন্দম জানতেন এবার এটা কোনো সার্ভারের লড়াই নয়, এটা প্রিয়াঙ্কার মনের ভেতরের যুদ্ধ। তিনি দ্রুত প্রিয়াঙ্কার নিউরাল ডিভাইস সংযুক্ত করলেন প্রধান কম্পিউটারে। স্ক্রিনে দেখা গেল দুই সিগন্যাল, একটি নীল আর একটি লাল। দুইটি সিগন্যাল একে অপরকে ধাক্কা দিচ্ছে, দখল নিচ্ছে, মিশে যাচ্ছে। অরিন্দম ফিসফিস করে বললেন, প্রিয়াঙ্কা, তুমি পারবে, ওকে ভেতর থেকে হারাও। ভিক্টরের কণ্ঠ প্রতিধ্বনিত হল, আমি চিরকাল বাঁচব, কারণ আমি তথ্য। প্রিয়াঙ্কার কণ্ঠ শোনা গেল দুর্বল গলায়, না ভিক্টর, তথ্য মরতে পারে যদি ভালোবাসা তার বিপরীতে দাঁড়ায়। হঠাৎ স্ক্রিনে নীল আলোর বিস্ফোরণ। প্রিয়াঙ্কার মস্তিষ্ক থেকে ভিক্টরের কোড ধীরে ধীরে মুছে যাচ্ছে। অরিন্দম চিৎকার করে বললেন, এখনই ভি অরিজিন কি ইনসার্ট করো। সুব্রত দ্রুত পেনড্রাইভ ঢুকিয়ে দিল। স্ক্রিনে লেখা উঠল, ডিলিট কনফার্মেশন, ইয়েস অর নো। অরিন্দম এক সেকেন্ড থেমে বললেন,
ভিক্টর, তোমার আত্মা শান্তি পাক। তারপর ওয়াই টিপলেন। এক ঝলক সাদা আলো, তারপর সম্পূর্ণ নীরবতা। ঘর অন্ধকার হয়ে গেল, কম্পিউটারের সব আলো নিভে গেল। কিছুক্ষণ পর স্ক্রিনে ভেসে উঠল একটি লাইন, প্রসেস কমপ্লিট, এন্টিটি ডিলিটেড। প্রিয়াঙ্কার পুনর্জন্ম। পরদিন সকালে প্রিয়াঙ্কা ধীরে ধীরে চেতনা ফিরে পেল। অরিন্দম তার পাশে বসে আছেন। ভিক্টর? জিজ্ঞাসা করল। চলে গেছে, সে চুপ করে বলল। এবার আমার মাথার ভেতর নিস্তব্ধতা। প্রথমবার। অরিন্দম মৃদু হাসলেন। তুমি বেঁচে গেছো প্রিয়াঙ্কা, শহরও বেঁচে গেছে। সে চোখ বন্ধ করল। ও বলেছিল আমি তার স্বপ্নের অংশ, কিন্তু আজ বুঝলাম আমি নিজের বাস্তব। দুদিন পর শহরের সব সিস্টেম স্বাভাবিক হলো। সবাই ভাবল হ্যাকার ধরা পড়েছে, কিন্তু অরিন্দম জানতেন সত্যিটা আর কেউ জানে না। তবু এক রাতে অফিসে বসে থাকতে থাকতে তিনি দেখলেন তার কম্পিউটার স্ক্রিন ঝলক দিল। একটা লাইন ভেসে উঠল, ধন্যবাদ বন্ধু, আমি এখন আলোয় আছি। ভি। অরিন্দম শান্তভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে বললেন, শেষ পর্যন্ত মানুষই জিতল। বাইরে তখন বৃষ্টি পড়ছে। কলকাতার নেটওয়ার্ক আবার সচল, কিন্তু কোথাও কোনো মাইক্রোচিপে হয়তো রয়ে গেছে এক বিন্দু কোড, যেখানে লেখা আছে ভি অ্যালাইভ 2.0। কলকাতার একধারে প্রাক্তন শিল্প এলাকা। বৃষ্টির ধোঁয়া ভিজিয়ে দিয়েছে ময়লা রাস্তা। ল্যাম্পপোস্টের আলো ফিকে, ঝাপসা। অরিন্দম অফিস থেকে ফিরে এসে নিজের ল্যাপটপ খুললেন। স্ক্রিনে অজানা ইমেল, সেন্ডার unknown@darknet.net। বিষয় হিজ ব্যাক। অরিন্দম ঠোঁট চেপে ধরলেন। সুব্রত পাশে এসে বলল, স্যার এটা কি? ভিক্টর। অরিন্দম চুপচাপ বললেন। কিন্তু ওর কোড তো মুছে গেছে, ঘোস্ট প্রোটোকল শেষ হয়েছে। সুব্রত চমকে বলল, স্যার তাহলে? অরিন্দম গভীর নিঃশ্বাস নিলেন। শেষ হয়নি, ওকে কেউ নতুন শরীর দিয়েছে। অরিন্দম সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কাকে ফোন করলেন। প্রিয়াঙ্কা ধীরে বলল, আমার ডিভাইসগুলো পরীক্ষা করে দেখেছি, ওর কোড কোথাও আংশিকভাবে লুকানো আছে। মনে হচ্ছে কেউ ওকে রিমোট শরীরে স্থানান্তর করেছে, সম্ভবত নিউরাল কনভার্টার দিয়ে। ঠিক কোথায়? পূর্ব কলকাতার এক ভাঙাচোরা ওয়্যারহাউস। জিপিএস ট্র্যাক করা যায়, তবে সাবধান হতে হবে, ওর সেন্সার সবুজ আলো দেখলেই আক্রমণ করবে। অরিন্দম বললেন, সুব্রত গাড়ি নিয়ে তৈরি হও। গাড়ি থেমে গেল পুরনো ইন্ডাস্ট্রিয়াল রোডের ধারে। ওয়্যারহাউসের ধুলো আর ভাঙাচোরা দেওয়াল, ভেতরে ভিজে রডের গন্ধ এবং ভাঙা লাইটের ঝলক। অরিন্দম টর্চ জ্বাললেন। ভেতরে ঢুকতেই ধাতব শব্দ, কোথাও যেন ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। সুব্রত বলল, স্যার এখানে কেউ আছে। হঠাৎই আঙুলের টর্চে দেখা গেল একটি সিলভার রঙের অর্ধযান্ত্রিক শরীর। চোখগুলো লাল আলো জ্বলে। ভিক্টর ফের উপস্থিত, মানুষের মতো, তবে মেশিনে পরিবর্তিত। অরিন্দম সেনগুপ্ত। ভিক্টরে কণ্ঠ, অর্ধেক মানুষের অর্ধেক যান্ত্রিক। বলল, শেষবার দেখা হয়েছে, মনে আছে? অরিন্দম ঠান্ডা গলায় বললেন, ভিক্টর তোমার নৃশংসতা শেষ। শেষ? আমি নতুন শরীরে জন্মেছি, তুমি আমার নিয়ন্ত্রণ করতে পারবে না। প্রিয়াঙ্কা দ্রুত বললেন, স্যার ওর শক্তি এখন শারীরিক, ঘোস্ট প্রোটোকল আর কাজ করবে না, আমাদের নতুন কৌশল দরকার। কি? ওর নিউরাল সার্ভার এখন ওর ব্রেন চিবে। আমরা সরাসরি ইলেকট্রিক্যাল ডিসরাপশন ব্যবহার করতে পারি আর তার শারীরিক শক্তি কমিয়ে আনতে পারি। অরিন্দম মাথা নাড়লেন। তাহলে আমাদের লড়াই হবে মেশিন বনাম মানুষ। ভিক্টর হঠাৎ এক ঝাঁপ দিয়ে ওদের দিকে এলো। তার ধাতব হাত আগ্রাসী, আঘাতক। সুব্রত দৌড়ে ভাসতে লাগল। প্রিয়াঙ্কা কনসোল খুলল, একটি সিগন্যাল ছড়ার চেষ্টা করে। অরিন্দম থেমে বললেন, সুব্রত বাঁদিকে, লাইট সার্কিট। একটি বিস্ফোরণ, ধুলো আর আগুন। ভিক্টরের দেহ সাময়িকভাবে স্থবির। প্রিয়াঙ্কা বলল, এবার ডিভাইস চালাও। তিনি ডিভাইস সংযুক্ত করলেন ভিক্টরের ব্রেন চিপে। স্ক্রিনে লাইন উঠল, ইনিশিয়েটিং নিউরাল ওভাররাইড। ভিক্টর চিৎকার করল, না, এটা অসম্ভব, আমি চিরকালে বেঁচে থাকব। ডিভাইস চালু হতেই ভিক্টরের চোখে লাল আলো ধীরে ধীরে নীল হয়ে গেল। তার ভেতরে লড়াই চলছে, ভিক্টরের মানুষের অনুভূতি
বনাম মেশিনে স্বয়ংক্রিয় প্রতিশোধ। প্রিয়ঙ্কা ফিসফিস করে বলল, স্যার, এখন ওর মানুষ অংশ জয় করতে পারছে, কিন্তু সময় কম। অরিন্দম দ্রুত ডিভাইসের সিগন্যাল রিড করলেন। ভিক্টর, তুমি ভুল করেছ, প্রতিশোধ নেয়ার চেষ্টা করছো, অথচ মানুষই তোমার জীবন বাঁচিয়েছে। ভিক্টরে হাত স্থবির, তার মুখে প্রথমবারের মতো মানবিক ভয়। আমি ভুল করেছি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা তার হাতে হাত রাখল। হ্যাঁ, তুমি ভুল করেছ, তবে এখনো ফিরতে পারো। অরিন্দম নির্দেশ দিলেন, ডিভাইসের সিগন্যাল চূড়ান্ত করে দাও, ওকে শহরের নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ আলাদা করতে হবে। প্রিয়াঙ্কা দ্রুত টার্মিনাল চালালেন। স্ক্রিনে উঠল, ভি নিউরাল ওভাররাইড কমপ্লিট। ভিক্টর হঠাৎ হাঁচি দিয়ে পিছনে লুটল, তার চোখের লাল আলো নিভে গেল। মানুষের অংশ পুরোপুরি ফিরে এসেছে। প্রিয়াঙ্কা বলল, স্যার, এখনও সম্পূর্ণ মানুষ, কিন্তু আরও কিছুদিন পর্যন্ত আমরা তাকে পর্যবেক্ষণ করব। অরিন্দম মাথা নাড়লেন। শহরও নিরাপদ, আর এবার ওর নিয়ন্ত্রণ আর কারো হাতে নেই। ভিক্টর মাটিতে বসে মাথা হাতে রেখেছে। প্রিয়ঙ্কা পাশে দাঁড়িয়ে ধীরে বলল, ভিক্টর, এবার তুমি নতুন জীবন শুরু করো, আমি পাশে আছি। ভিক্টর ধীরে মাথা তুলল। ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি, মানুষই জীবনের চাবিকাঠি। অরিন্দম পাশে দাঁড়িয়ে বললেন, এবার তুমি নিজের জন্যে বাঁচো, প্রতিশোধ নয়। ভিক্টর মৃদু হাসল। এটি ছিল তার প্রথম হাসি। অবসরে আনন্দ, মানুষের মনে শান্তি। পরের দিন কলকাতা স্বাভাবিক। সিসিটিভি, ব্যাংকিং, ট্রাফিক, সব সিস্টেম সচল। কেউ জানে না ভিক্টরের কোড শহরে ছড়িয়ে গিয়েছিল, কিন্তু মানুষ আর প্রিয়ঙ্কার সাহস তাকে আবার মানুষ করেছে। অরিন্দম জানতেন এবার শহর বেঁচে গেছে, কিন্তু এই যুদ্ধ মানুষ ও প্রযুক্তির মধ্যে সীমা কি তা সকলের মনে রেখেছে। প্রিয়ঙ্কা বলল, স্যার, এবার ভিক্টর সত্যিই ফিরে এসেছে, মানুষের শরীরে। অরিন্দম হাসলেন। ঠিক আছে প্রিয়ঙ্কা, এবার আমরা আশা করতে পারি ভালোবাসা সব জয় করবে। রাতের আকাশে চাঁদ হালকা আলো ছড়াচ্ছে। অরিন্দম জানালার পাশে দাঁড়িয়ে ভাবলেন, মৃত্যু, প্রতিশোধ, প্রযুক্তি সবই মানুষের ভেতরে, কিন্তু শেষ কথা মানুষ বলে। সুব্রত পাশে এসে বলল, স্যার, আমরা কি সত্যিই শেষ করেছি? অরিন্দম মুখে মৃদু হাসি রেখে বললেন, হ্যাঁ, এইবার। তবে মনে রেখো, কখনো কখনো ছায়া ফিরে আসে নতুন রূপে। কলকাতার ভোর, শহর এখনো ঘুমিয়ে আছে। অরিন্দম, সুব্রত এবং প্রিয়াঙ্কা একটি ছোট লুকানো ল্যাবে বসে রয়েছেন। আজকের দিনটি সবকিছুর সমাধান আনবে। অরিন্দম ল্যাপটপ খুললেন। স্ক্রিনে ভিক্টরের নিউরাল সিগন্যাল দেখছেন। প্রিয়াঙ্কা, তুমি প্রস্তুত? প্রিয়াঙ্কা হালকা মাথা নাড়ল। স্যার, আজ ওর সমস্ত কোড আমাদের হাতে আসছে, আর যদি ওর ভিতরে কোনো প্রতিরক্ষা থাকে আমরা সেটা অকার্যকর করব। সুব্রত দ্রুত বলল, স্যার, আমরা কি নিশ্চিত যে ওর নতুন শরীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে? অরিন্দম উত্তর দিলেন, প্রায়, তবে নেটওয়ার্কের মধ্যে ওর ছোটখাটো অংশ এখনও সক্রিয় থাকতে পারে, তাই সতর্ক থাকতে হবে। তিনজনে গভীর নিঃশ্বাস নিয়ে প্রস্তুত হল। আজকের লড়াই কেবল প্রযুক্তির নয়, মানুষের, মানবতার লড়াই। হঠাৎ ল্যাবের দরজা খোলা হলো। ভিক্টর এসে দাঁড়ালো, এবার পুরোপুরি মানুষ, কিন্তু চোখে সেই পুরনো অগ্নিশক্তি এখনো দেখা যাচ্ছে। অরিন্দম সেনগুপ্ত, তোমরা কি ভাবছ তুমি আমাকে শেষ করতে পারবে? অরিন্দম ধীরে বললেন, ভিক্টর, প্রতিশোধ নেয়ার দিন শেষ, এবার ন্যায়ের পালা। প্রিয়াঙ্কা যোগ করলেন, ভিক্টর, তুমি ভুল বুঝেছ, মানুষই জীবনের মূল, তুমি শুধু প্রযুক্তি নও। ভিক্টর হাঁপিয়ে বলল, আমি যা করেছি তা শুধুই আমার কিন্তু মানুষকে আমি শাস্তি দিতে এসেছি। সুব্রত পিছনে দাঁড়িয়ে বলল, স্যার, ওর মানসিক অবস্থা খারাপ, এখনই আমরা সিদ্ধান্ত নিতে পারি। অরিন্দম দ্রুত ল্যাপটপ খুললেন। স্ক্রিনে ভিক্টরের কোড ছড়িয়ে আছে শহরের নেটওয়ার্কে। ভি কোড অ্যাক্টিভ 99%। প্রিয়াঙ্কা বললেন, স্যার, এখনই ঘোস্ট প্রোটোকল 2.0 চালু করতে হবে। আমাদের মূল লক্ষ্য ওর সমস্ত কোড এক কেন্দ্রীয় সার্ভারে বন্দী করা। অরিন্দম হঠাৎ বললেন, সাবধান, ও বুঝতে পারলে সিস্টেম ডাউন করবে, শহর ধ্বংস হতে পারে।
তিনজনেই গভীর মনোযোগে কাজ শুরু করল। প্রিয়াঙ্কা ডিভাইস চালাচ্ছে, সুব্রতা সার্ভার মনিটর করছে, আর অরিন্দম স্ক্রিনে ভিক্টরের নিউরাল সিগন্যাল নিয়ন্ত্রণ করছে। হঠাৎ স্ক্রিনে লাল আলো। ভিক্টরের কণ্ঠ ঘরে বাজল, তোমরা ভাবছো আমার সমস্ত কোড এক সার্ভারে বন্দী হবে? অসম্ভব। ভিক্টরের হাতে অদ্ভুত শক্তি, প্রায় মানুষের নয়, মেশিনের। তিনি সব ডিভাইস একসাথে হ্যাক করতে লাগল। ল্যাবের বাতি ঝলকাতে লাগল, কম্পিউটারের স্ক্রিনে অদ্ভুত কোড ঘূর্ণায়মান। প্রিয়াঙ্কা চিৎকার করল, স্যার, ও শক্তিশালী, এখনই নেটওয়ার্কে ঢুকুন। অরিন্দম ঠান্ডা গলায় বললেন, ভিক্টর, মানুষই প্রোগ্রাম তৈরি করেছে, মানুষই তা ধ্বংস করতে পারে। প্রিয়াঙ্কা ডিভাইসে চাপ দিলেন, নিউরাল ওভাররাইড ইনিশিয়েটেড। ভিক্টরের চোখের আলো নীল হয়ে এলো, তারপর কমে আসতে লাগল। না, এটা অসম্ভব। আমি মানুষের হাতে ধ্বংস। প্রিয়াঙ্কা ধীরে বলল, ভিক্টর, তুমি বাঁচতে পারো, তবে মানুষের নিয়ম মেনে, প্রতিশোধ আর ধ্বংস নয়। ভিক্টর মাটিতে বসে রইল। অরিন্দম ধীরে হাত বাড়ালেন, এবার তুমি নিজেকে নতুনভাবে শুরু করতে পারো। আমার কাছে সমস্ত ক্ষমতা নেই, কিন্তু মানুষের হৃদয় আছে। ভিক্টর নীরব। প্রথমবারের মতো সে শান্ত। কোড নয়, অনুভূতি প্রধান। আমি বুঝতে পেরেছি, আমি ভুল করেছি, আমি মানুষ হতে চাই। প্রিয়াঙ্কা পার পাশে দাঁড়িয়ে বলল, আমি তোমার পাশে আছি, এবার তুমি নিজের জন্য বাঁচবে। পরের দিন কলকাতার নেটওয়ার্ক পুরোপুরি স্বাভাবিক। সিসিটিভি, ট্রাফিক, হাসপাতাল সব স্বাভাবিক। কেউ জানে না শহরের উপর ভিক্টরের ছায়া বিদ্যমান ছিল, কিন্তু অরিন্দম জানেন ভিক্টর মানুষ হয়ে ফিরে এসেছে, আর নেটওয়ার্কে কোনো বিপর্যয় আর নেই। অরিন্দম বললেন, ভিক্টর, এবার শহর শান্ত, তুমি নতুন জীবন শুরু করো। ভিক্টর মাথা নাড়ল, ধন্যবাদ, এবার আমি নিজেকে নিখুঁতভাবে পুনর্নির্মাণ করব, আর কখনো ধ্বংস করব না। প্রিয়াঙ্কা ভিক্টরের পাশে বসে বলল, এখন আমরা একসাথে জীবন শুরু করব, তবে সতর্ক থাকতে হবে। প্রযুক্তি আর মানুষের মধ্যে সমতা রাখা জরুরি। ভিক্টর ধীরে হেসে বলল, আমি শিখেছি, ভালোবাসা আর ন্যায় প্রযুক্তির চেয়ে শক্তিশালী। অরিন্দম পাশে দাঁড়িয়ে শান্তভাবে বললেন, ভালোবাসা সবকিছুর চূড়ান্ত জয়। অরিন্দম জানলার পাশে দাঁড়িয়ে ভাবলেন, প্রতিশোধ, মৃত্যু, প্রযুক্তি সবই মানুষের মধ্যে সীমারেখা, কিন্তু শেষ কথা মানুষই বলে। সুব্রত পাশে এসে বলল, স্যার, এবার কি সত্যি শেষ? অরিন্দম ধীরে বললেন, হ্যাঁ, এবার সব রহস্য সমাধান হয়েছে। শহর নিরাপদ, মানুষ বেঁচে আছে, আর প্রতিশোধে জ্বালানো প্রাণ শান্ত হয়েছে। বাইরে তখন সূর্য উঠছে। কলকাতার আকাশে হালকা রোদ, ধোঁয়া আর বৃষ্টি মিশ্রিত। অরিন্দম চুপচাপ তাকিয়ে থাকলেন। সব কিছুর সমাপ্তি হয়েছে। প্রিয়াঙ্কা বলল, স্যার, আমরা যে লড়াইটি শেষ করেছি তা শুধু শহরের নয়, মানুষের ভিতরেরও। প্রতিশোধ, প্রযুক্তি, ভালোবাসা সব মিলিয়ে নতুন জীবন। অরিন্দম নরম গলায় বললেন, সত্যি, এবার মানুষই জয়ী। ভিক্টর পাশে বসে হেসে বলল, মানুষ হওয়া সহজ নয়, কিন্তু সবচেয়ে মূল্যবান। শহরের নীরবতার মধ্যে এক নতুন আশা জন্ম নিল, একটা আশা যা মানুষ, প্রযুক্তি এবং ভালোবাসার সংমিশ্রণ। এবার পুরো জোড়াখুন রহস্য উন্মোচন। গোয়েন্দা অরিন্দম সেনগুপ্তের বুদ্ধিমত্তা, প্রিয়াঙ্কার সাহস এবং ভিক্টরের পুনর্জন্ম সবকিছু মিলিয়ে রহস্যময় ও প্রযুক্তিমূলক থ্রিলারটি পূর্ণাঙ্গ হয়েছে।